শুভেচ্ছা ভাইয়ারা, তোমাদের যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট তাদেরকে কিন্তু প্রত্যেকটা দেশ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু পারতে হবে। তো আজকে আমরা একটা ভিডিওতে পৃথিবীর যতগুলো দেশ আছে এবং যার মধ্যে যা কিছু গুরুত্বপূর্ণ আছে সবকিছু জেনে নিব, এবং এইখান থেকে অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবে। আমি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমরা যেহেতু বিস্তারিত সবকিছু পড়ি, বিশ্বের যে সকল দেশ বাহিরের সেগুলো নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা করা হলো। প্রথমে আমরা সার্কভুক্ত দেশ ভারত নিয়ে আলোচনা করব এবং সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব। তো দেখো এইখানে যে লেখা আছে যে বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের, এবং ভারত হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় গণতন্ত্র বা সর্ববৃহৎ গণতন্ত্র। তারপরে দেখো অসহযোগ আন্দোলনের জনক মহাত্মা গান্ধী। তো এখানে অসহযোগ আন্দোলনটা মূলত কি ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন ছিল। তারপরে দেখো লিভিং সেন্ট বলা হয় মাদার তেরেসাকে। তিনি কিন্তু আলবেনীয় বংশোদ্ভূত হলেও ভারতে এসেছেন এবং ভারতের মানুষের জন্য তিনি কাজ করেছেন। তারপরে দেখো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয় সরোজিনী নাইডুকে। এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার মতো একটি প্রশ্ন। এরপরে দেখো ভারতের মিসাইল ম্যান খ্যাত এপিজে আব্দুল কালামের নামটা আসে। এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তার যে আত্মজীবনী সেটি কিন্তু উইংস অফ ফায়ার, এই বইটার নামও মনে রাখতে হবে কারণ এখান থেকে চলে আসতে পারে। এরপরে দেখো অজন্তা আর ইলোরার গুহাচিত্র ভারতের কোথায় অবস্থিত ভাইয়া? মহারাষ্ট্রে অবস্থিত, এটাও কিন্তু চলে আসতে পারে। তারপরে দেখো তাজমহল আর লাল কেল্লা, কত শত তো আমরা জিনিস পড়েছি তাই না, যে শাহজাহানকে বলা হতো কি যে বিল্ডারদের সম্রাট। তাইলে এইখানে তাজমহল এবং লাল কেল্লা এটার অবস্থানটা কোথায়? দেখো তাজমহলের অবস্থান উত্তরপ্রদেশ, আর দিল্লি রেড ফোর্ট আমরা সবাই জানি। তারপরে দেখো কোনটা গুরুত্বপূর্ণ, দাবা খেলার জন্ম হচ্ছে ভারতে। এটা কিন্তু গত বছর পরীক্ষায় আমি আসতে দেখেছি। এবং তারপরে চিকেন নেক যেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, তোমার নিরাপত্তার কারণে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, এটা থেকে জেনে রাখা ভালো কারণ প্রশ্ন চলে আসতে পারে। এরপরে দেখো পাকিস্তান। গত বছর আমি একটা প্রশ্ন দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যে তক্ষশিলা কোথায় অবস্থিত? এটা পাকিস্তানে। এটা মূলত কি, এটা হচ্ছে বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় বলতে পারো। বিশ্ববিদ্যালয় মানে যেখানে জ্ঞান চর্চা হতো, মানে প্রাচীন আর কি। তারপরে দেখো সোয়াত উপত্যকা, অ্যাবোটাবাদ দুর্গ, এগুলো মূলত পাকিস্তানে অবস্থিত। দেখো দক্ষিণ এশিয়ার, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য, দক্ষিণ এশিয়ার নোবেল বিজয়ী মুসলিম ব্যক্তিত্বের নাম হচ্ছে আব্দুস সালাম। এবং তোমরা কি জানো যে তোমার হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো। এইটা কিন্তু আগের বছর একদম রিসেন্ট টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে। বেনজির ভুট্টো হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং তাকে বলা হয় কি দেখো ডটার অব ইস্ট। আবার আরেকটা গুরুত্বপূর্ণ পাকিস্তান সম্পর্কে রয়েছে, সেটি কি দেখো বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কিন্তু মালালা ইউসুফজাই। তারপর দেখো আল্লামা ইকবাল, যিনি কিন্তু আসলে পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা এবং তিনি হচ্ছে আধ্যাত্মিকতার জনক। তো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি পাকিস্তানের একটা ম্যাপ রয়েছে, তো এই ম্যাপ দেখে পড়লে কি অনেক ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না। তারপরে দেখো আফগানিস্তান কিন্তু পুরো দক্ষিণ এশিয়ার ভিতরে প্রথম স্বাধীন দেশ, বা এটা কিন্তু জানতে হবে। এবং আমরা যদি আফগানিস্তানের ম্যাপের দিকে তাকাই তাহলে দেখবো যে প্রত্যেকটা অঞ্চলই কিন্তু স্থলবেষ্টিত, তার মানে কি এর বর্ডারে কোনো নদী নাই। তারপরে দেখো আফগানিস্তানের কিছু গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে তোমাকে জানতে হবে, কারণ বলতে পারে যে কান্দাহার কোথায় অবস্থিত? আফগানিস্তানে। তাহলে দেখো কান্দাহার, হিন্দুকুশ, গজনি, জালালাবাদ, মুসাকালা আফগানিস্তানের বিখ্যাত শহর। তোমাদের তো বাংলায় এই জালালাবাদের কথা কিন্তু বলা হয়েছে, তোমরা যদি পড়ে থাকো একটা গদ্য কিন্তু আছে। সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী হচ্ছে পশতুন। এইবার যেটা তোমাকে মনে রাখতে হবে, প্রত্যেকটা দেশের, কোনো দেশের যদি উপজাতি সম্পর্কে কোনো তথ্য থাকে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এই বাজাওয়ার উপজাতি, এটা হচ্ছে আফগানিস্তানের একটি উপজাতি, এবং বামিয়ান একটি বৌদ্ধ মূর্তি ছিল যেটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিশ্বের অন্যতম বড় একটি বৌদ্ধ মূর্তি। তারপরে দেখো অপারেশন ইন্ডুরিং ফ্রিডম এবং অপারেশন জেরেনিমো, এগুলো হচ্ছে আফগানিস্তানে চালানো হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এই ধরনের অপারেশন পরিচালনা করেছিল। তারা বলেছিল যে এগুলো হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান। তারপরে দেখো ভুটানকে যদি আমরা দেখি, দেখবো যে এটা হচ্ছে খুবই ছোট্ট একটা দেশ। এই যে ভুটান দেখতে পাচ্ছ তোমরা। তো এইখানে আমরা যদি চিন্তা করি যে ভুটান হচ্ছে পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত, তার মানে কি পৃথিবীর প্রথম ধূমপান মুক্ত, তার মানে কি এই যে সিগারেট, এই সিগারেট কিন্তু ভুটানে পুরোপুরি কি বলো ভাইয়া ব্যান। এই দেখো বিগ ব্যান আর কি বলতে গেলে, নো স্মোকিং। তারপরে দেখো কার্বন প্রভাব মুক্ত। ভুটানের দৃশ্য যদি তোমরা একটু দেখো তাহলে বুঝবা যে বিশ্বের প্রথম কার্বন প্রভাব মুক্ত এবং ধূমপান মুক্ত দেশ হচ্ছে ভুটান। যে তথ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে আসতে পারে। ভুটানকে বলা হয় ভাই বজ্র ড্রাগনের দেশ। তো তুমি যদি কখনো ভুটানের মুদ্রা দেখে থাকো তাহলে দেখবা যে ড্রাগনের ছবি থাকে।
তো এখানে সেই ড্রাগন, এই ড্রাগন না, এখানে ভুটানে আসলে বজ্রপাত হয় এবং তারা বজ্রের দেবতা বা বজ্রপাতের দেবতা হিসেবে চিন্তা করে থাকে ড্রাগন একজন দেবতা তাদের, এবং সেটাকে তারা আসলে ওইভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে। এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, মোট জাতীয় সুখ যেটাকে বলা হচ্ছে গ্রোস ন্যাশনাল হ্যাপিনেসকে অর্থনৈতিক মানদণ্ড দিয়েছে কোন দেশ ভাইয়া? ভুটান। এবং ভুটানের মুদ্রার নামটা কিন্তু বুলট্রাম। বা আমি যখন বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম এই প্রশ্নটা কিন্তু চলে আসছিল। তার মানে বিশ্বের সব দেশের মুদ্রা কিন্তু গুরুত্বপূর্ণ না, তবে যেই কয়টা বলবো, যেমন এর ভিতরে একটা বুলট্রাম যেটা ভুটানের মুদ্রা। তাইলে গুলট্রাম শব্দটা কিন্তু আবার এন দিয়ে শুরু হয়, বানানটা তোমরা একটু দেখে নিবা, সো বুঝতেই পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ। এরপরে নেপাল সম্পর্কে তোমাকে একটাই তথ্য জানতে হবে, সেটা কি? নেপালকে বলা হয় হিমালয়ের কন্যা বা হিমালয় কন্যা। তারপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটি দেশ যেটি সার্কভুক্ত, সেটি কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল, তখন তার নাম ছিল সিলন। এখনো শ্রীলঙ্কাকে অনেকেই সিলন বলে থাকে। তারপরে দেখো এই বন্দরটার নাম জানতে হবে, কলম্বো, দেশটির প্রধান সমুদ্র বন্দর। ক্লিয়ার? তারপরে দেখো শ্রীলঙ্কার জনক সেনানায়কে। এইবার এইটা তোমার আবার জানতে হবে, দেখো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে। এইটা তোমাকে জানতে হবে, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভাই একটু আগে কি যেন বললেন? একটু আগেরটা ছিল হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাহলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু শ্রীলঙ্কার, আর মুসলিম বিশ্বের প্রথম কে ছিলেন? তিনি হচ্ছে পাকিস্তানের বেনজির ভুট্টো। তাইলে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার পতাকাকে বলা হয় সিংহ পতাকা। তোমরা পতাকাটা দেখো, এখানে কেন সিংহ পতাকা বলা হয় নিজেরাই বুঝতে পারবে। এইবার দেখো ক্যান্ডিকে বলা হয় শ্রীলঙ্কার হচ্ছে সংস্কৃতির শহর বা সংস্কৃতির রাজধানী। এরপরে দেখো মালদ্বীপ, খুবই ক্ষুদ্র একটি দ্বীপ, যেটি কিন্তু আয়তনে এবং জনসংখ্যায় এশিয়ার একদম ক্ষুদ্রতম। সার্কভুক্ত যেই দেশের কোনো সীমানা নাই সেটা হচ্ছে মালদ্বীপ। তোমরা জানো যে মালদ্বীপ অনেকে ভ্রমণ করতে যায়, এটা মূলত পর্যটন এলাকা। তারপরে দেখো তিমুর লিস্তে, খুবই ছোট্ট একটা ইন্দোনেশিয়ার আশেপাশের এলাকা। তো তিমুর লিস্তের সবচাইতে গুরুত্বপূর্ণ অঞ্চলটি হচ্ছে দিল্লি। কেন? কারণ তিমুর লিস্টের রাজধানী হচ্ছে দিল্লি, এবং যেটা মানুষ ভারতের রাজধানী নয়াদিল্লি বা দিল্লির সাথে মিলিয়ে ফেলে। এই কারণে তিমুর লিস্টের রাজধানীটা অনেক ভর্তি পরীক্ষা সহ চাকরি পরীক্ষা বিভিন্ন জায়গায় আমি আসতে দেখেছি। এরপরে দেখো তিমুর লিস্টের একটি আন্দোলনকারী গোষ্ঠী হচ্ছে ফ্রেটিলিন। পর্তুগালের উপনিবেশ ছিল, মানে এটা কিন্তু দীর্ঘদিন ধরে পর্তুগালের উপনিবেশ ছিল, তারপরে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত ছিল, এবং তারপরে হচ্ছে তিমুর লিস্টে স্বাধীনতা পেয়েছে। এটা কিন্তু খুবই ক্ষুদ্র একটি অঞ্চল। এরপরে দেখো থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে ভাইয়া মুক্ত ভূমি। হ্যাঁ, কারণ কি জানো? থাইল্যান্ড অনেক দিন ধরে কিন্তু স্বাধীন ছিল, তার মানে পৃথিবীতে যখন উপনিবেশ চলতেছিল এই দেশে কোনো উপনিবেশ কিন্তু আসে নাই। তাইলে থাইল্যান্ড শব্দটার অর্থ কি? মুক্ত ভূমি। এটা কিন্তু চলে আসতে পারে, আমি নিজের পরীক্ষা দিতে গিয়ে এক জায়গায় প্রশ্ন এসেছিল। তাছাড়া থাইল্যান্ডকে বলা হয় শ্যাম দেশ বা সাদা হাতির দেশ। এই দুইটা তথ্য তোমাকে মনে রাখতে হবে। দেন আমরা দেখি মিয়ানমার। এই দেখো মিয়ানমার আমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ রোহিঙ্গা ইস্যুটার কারণে মিয়ানমার দেশটা সম্পর্কে আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো মিয়ানমার সম্পর্কে আমরা প্রথমে জানবো, এটার প্রাচীন নাম হচ্ছে ব্রহ্মদেশ, আর এটার রাজধানীটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ, নাইপিদো। সব দেশের রাজধানী কিন্তু লাগে না ভাই, যেগুলো দিচ্ছি তার মানে এই রাজধানীগুলো আসছে, এই রাজধানীগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে আসবে, সব জায়গায় আসবে। দেখো এটাকে বলা হয় সোনালী প্যাগোডার দেশ। এই যে দেখো একটা অঞ্চল দেখতে পাচ্ছ মিয়ানমারের, কত প্যাগোডা, তাই না? বৌদ্ধদের যে তোমার প্রার্থনা কেন্দ্র সেটা হচ্ছে প্যাগোডা বলা হয়। তাহলে সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমারকে। খুবই গুরুত্বপূর্ণ। জাফরানি আন্দোলন কোথায় হয়েছিল ভাইয়া? মিয়ানমার। এটা সামরিক জান্তা বিরোধী আন্দোলন ছিল। গডস আর্মি মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী, এটা একটু মনে রাখবা ভাইয়া। এরপরে যে লাইনটা বলবো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে। যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাও পাও, সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোথাও না কোথাও একটা আসবে। ইভেন এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেবি একবার চলেও আসছে। দেখো মংডু যেই দুটি দেশের সীমানা, বাংলাদেশ আর মিয়ানমার, সবচাইতে গুরুত্বপূর্ণ, যেটা একদম না পড়লেই নয় ভাই। এটা কিন্তু 5 স্টার, বুঝছো? মংডু বাংলাদেশ আর মিয়ানমারের সীমান্ত। তারপরে দেখো এই যে রোহিঙ্গারা কোন রাজ্যের ভাই? রাখাইন রাজ্য। এই রাখাইন রাজ্যের আগের নাম কিন্তু আরাকান ছিল। আমরা যদি একটু খেয়াল করি, এই যে মায়ানমার এর ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই মায়ানমারের এই দেখো বাংলাদেশের কক্সবাজারের সাথে কিন্তু এই যে আরাকান দেখতে পাচ্ছ, এই অঞ্চলটাই কিন্তু রোহিঙ্গারা ছিল, এবং তাদেরকে এথনিক ক্লিনজিং নামক অপারেশনের মাধ্যমে ওইখান থেকে অত্যাচার করে বের করে দেওয়া হয়, এবং তারা পরবর্তীতে আমাদের ওই কক্সবাজারের উখিয়া টখিয়া ইত্যাদি অঞ্চলে আশ্রয় গ্রহণ করে।
এরপরে দেখো রোহিঙ্গাদের নিয়ে একটা সিনেমা আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোনটা দেখো, এ পেয়ার অফ স্যান্ডেল, মানে এক জোড়া স্যান্ডেল নিয়ে, মানে এমন কিছু তোমরা চিন্তা করতে পারো যে রোহিঙ্গারা এক জোড়া স্যান্ডেল নিয়ে কিছু শূন্য হাতে আমাদের দেশে চলে আসছে বাঁচার জন্য। তো এটা পরিচালকটাও মনে রাখতে হবে জসিম আহমেদ। জাতিসংঘের আনান কমিশন, কফি আনান জাতিসংঘের আসলে একজন মহাসচিব ছিলেন, তো তার নাম অনুসারে আনান কমিশন করা হয়, যেটি হচ্ছে রোহিঙ্গা বিষয়ক কমিশন। এবং রোহিঙ্গাদের কিন্তু সশস্ত্র সংগঠন রয়েছে যেটির নাম হচ্ছে আরসা। তো মিয়ানমারের যা কিছু দেখতে পাচ্ছ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেই দুইটা দেশের সাথে আমাদের বর্ডার আছে, অর্থাৎ ভারত আর দ্বিতীয়ত হচ্ছে মিয়ানমার, তার একটা কিন্তু মিয়ানমার এবং রোহিঙ্গা ইস্যুর কারণে বর্তমানে মিয়ানমার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কিন্তু জনসংখ্যায় মুসলিম বিশ্বে একদম প্রথম, হ্যাঁ জনসংখ্যায় মুসলিম বিশ্বে প্রথম। এবং মুসলিম বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে মেঘপতি সুকর্ণপত্রী, মেঘপতি সুকর্ণপুত্রী, তার পিতা ছিলেন আহমেদ সুকর্ণ। তাহলে বুঝতে পারতেছো, একটু আগে আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল প্রধানমন্ত্রী, হ্যাঁ প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল শ্রীমাভব বন্দরনায়েক, আর মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো। আর মুসলিম বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতিকে মেঘবতী সুকর্ণপুত্রী, অনেক ইম্পর্টেন্ট। বালিদ্বীপটা এখানে ইম্পর্টেন্ট কারণ অনেকেই আসলে বালিদ্বীপে ঘুরতে যায়। তাছাড়াও দেখা যায় বালিদ্বীপটা কিন্তু ওদের অর্থনীতির সাথে অনেক বেশি কানেক্টেড, কারণ এটা হচ্ছে তোমার একটা ক্ষুদ্র অঞ্চল যেখানে মানুষ মানে মূলত পর্যটন এরিয়া আর কি। তারপরে দেখো বেরবিদুর বৌদ্ধ মন্দির সম্পর্কে রবীন্দ্রনাথ তার জাহাজযাত্রীর ডায়েরি বইয়ে উল্লেখ করেছেন। এটা একটু মনে রাখতে পারেন যেহেতু তিনি এটা লিখেছেন এবং কয়েকটা পরীক্ষায় আসছে। এরপরে এই কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। এইগুলা কি, ইন্দোনেশিয়ার যে বড় বড় অঞ্চল দ্বীপগুলো আর কি, সুমাত্রা, জাভা, বর্নিও, সুলাওসি আর হচ্ছে লম্বক। তো এইখানে তোমরা যদি চিন্তা করো, এই যে সুমাত্রা অঞ্চল এইটা, তারপর হচ্ছে তোমার এদিকে দেখো সুলাওসি অঞ্চলটা আমরা দেখতে পাচ্ছি, জাভাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ তাহলে এই যে অঞ্চলগুলো এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, সুমাত্রা, জাভা, বর্নিও, সুলাওসি, লম্বক, এই কয়টা তোমাকে মনে রাখতে হবে। এরপরে দেখো মালয়েশিয়া, স্বাধীনতার জনককে টেঙ্কু আব্দুর রহমান এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতিকে মাহাথির মোহাম্মদ, এই দুইটা কিন্তু চলে আসতে পারে। এবং দেখো তোমার হচ্ছে সাংবিধানিক রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, আর প্রশাসনিক আর বিচার বিভাগীয় হচ্ছে পুত্রজয়। তোমরা প দিয়ে প্রশাসনিক, প দিয়ে পুত্রজয়, এটা একটু মনে রাখো, অনেক সময় আমাদের গুলিয়ে যায়। এবং পেট্রোনাস টুইন টাউন নামে একটি স্থাপনা রয়েছে, সেটি মালয়েশিয়াতে। এইবার দেখো আমরা ভিয়েতনাম সম্পর্কে পড়বো। তো বলা হয়েছে কি, দেখো তো টাইগার অফ বাইসাইকেল বলা হয় কেন, দেখো এরা যখন আমেরিকার সাথে যুদ্ধ করেছিল তো তখন তারা আসলে একদম নির্ভয়ে এই যে সাইকেল নিয়ে সাইকেলের মতো খুব ধীরগতি সম্পন্ন একটা যান, এতে করেই দেখা যাচ্ছে তারা যুদ্ধে নেমে গেছিল সাধারণ বেশ জনগণ। তার জন্য বলা হয় ভিয়েতনামকে দ্য টাইগার অফ বাইসাইকেল। ভিয়েতনাম কমিউনিস্ট বিপ্লবী নেতা, দেখো ভিয়েতনাম কিন্তু একটি সমাজতান্ত্রিক যে মতদর্শ ওইটা কিন্তু লালন পালন ধারণ করে। তো দেখো হোচিমিন বা তার আরেক নাম হচ্ছে আঙ্কেল হো, যে কমিউনিস্ট বিপ্লবী নেতা। এরপরে দেখো কম্বোডিয়া, যেটা আগে কম্পুচিয়া নামে পরিচিত ছিল এবং পূর্ব নাম কি, খোমার প্রজাতন্ত্র, এটা জানতে হবে। এবং এরপর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির আঙ্কার ভাট, এটি কোথায় অবস্থিত ভাইয়া, কম্বোডিয়ায় অবস্থিত। গণতন্ত্র চত্বর কম্বোডিয়ায় অবস্থিত, ফ্রিডম পার্ক নামে পরিচিত, এগুলা কিন্তু হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। কিং ফাদার অফ কম্বোডিয়া বলা হয় নরদম সিহানুককে। এরপরে দেখো লাওস হচ্ছে স্থলবেষ্টিত, রাজধানী ভিয়েন্তিয়ান। এই দুইটা পড়লেই হবে, এটা থাইল্যান্ড, ভিয়েতনাম এর আশেপাশের একটা দেশ লাওস। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা দেশ হচ্ছে ভাই ফিলিস্তিন। ফিলিস্তিন সম্পর্কে তোমাকে জানতেই হবে, কারণ বর্তমান যে প্রেক্ষাপট ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময়ের একদম হট টপিক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে কি করবে, সাম্প্রতিক থেকে প্রশ্ন দিবে অনেকগুলা। বুঝতেই পারতেছো যে একদম রিসেন্ট যে কোশ্চেনগুলো থাকবে বা রিসেন্ট যে টপিকগুলো, সেগুলো কিন্তু একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হট টপিক। ইভেন তোমার 40 থেকে 50% জেনারেল নলেজের কোশ্চেন কিন্তু রিসেন্ট টপিক থেকে হয়। তো দেখো ফিলিস্তিন শব্দটার অর্থ আগে আমরা বুঝি, খোদার ভূমি বা পবিত্র ভূমি, ইম্পর্টেন্ট। ইয়াসির আরাফাত, ফাতাহ এর প্রতিষ্ঠাতা, যেটা হচ্ছে তোমার ইহুদি বিরোধী যে তোমার হচ্ছে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইয়াসির আরাফাত। তো দেখো এই ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় কে, আলজেরিয়া নামক দেশটি। দেখো পিএলও কি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যেটা হচ্ছে তোমার মূলত ইয়াসির আরাফাতেরই প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতাকামী সংগঠন, এবং এদের সদর দপ্তর হচ্ছে রামাল্লাহ মূলত ফিলিস্তিনের একটি অঞ্চল। দেখো ওয়েলিং ওয়াল কোথায়, ফিলিস্তিনে, এটাও তোমাকে মনে রাখতে হবে। আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। হ্যাঁ, এই জেরুজালেমকে বলা হয় কিন্তু পবিত্র শহর, 3 ধর্মের জন্য কিন্তু পবিত্র অঞ্চল জেরুজালেম।
ফিলিস্তিনকে সাহায্য করতে কি পাঠানো হয়েছে? ফ্রিডম ফ্লিটিলা। কোন দেশ পাঠিয়েছিল? তুরস্ক। দেখো এই সংবাদ সংস্থা বলো আর গোয়েন্দা সংস্থা বলো, গেরিলা সংস্থা বলো, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই ফিলিস্তিনের সংবাদ সংস্থার নাম হচ্ছে ওয়াফা। তারপরে দেখো ফিলিস্তিনদেরকে সাহায্য করার জন্য জাতিসংঘের কিন্তু একটা সংস্থা রয়েছে UNRWAC, এইটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর আরেকটা আরবি গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে ভাইয়া, কি? ইন্তিফাদা। এই শব্দটা তোমরা অনেক জায়গায় শুনে থাকবে, যেটার অর্থ হচ্ছে জাগরণ বা গণ অভ্যুত্থান, ইন্তিফাদা। ক্লিয়ার? ইউনেস্কো ঘোষিত শান্তির শহর বলা হয় ফিলিস্তিনের হেরবনকে। হ্যাঁ, হেরবনকে বলা হয় শান্তির শহর। এইবার আমরা গুরুত্বপূর্ণ শহর সম্পর্কে জানবো। এই গুরুত্বপূর্ণ শহরগুলো কিন্তু যে ফিলিস্তিনের অন্তর্ভুক্ত, এটা তোমাকে জানতে হবে, কারণ ফিলিস্তিন কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসার মতো একটা টপিক। তো দেখো জেরুজালেম, রামাল্লাহ, তুলকার্ম, রাফা, জেনিন, হেরবন, এই যে কয়েকটা শহর তোমরা দেখলে, এই শহরগুলোর নাম অন্তত তোমাকে জানতে হবে এবং তোমাকে মনে রাখতে হবে যে এই অঞ্চলগুলো মূলত ফিলিস্তিনের। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ দেশ সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ইসরায়েল, যেটিও বর্তমানে যে তোমার যুদ্ধ চলছে বা যে অস্থিতিশীল পরিবেশ চলছে তার সাথে সম্পর্কিত। বেলফোর ঘোষণার মাধ্যমে আসলে এটি প্রতিষ্ঠা পেয়েছিল। দেখো ইসরায়েলের ব্যাপারটা হচ্ছে তোমার রথচাইল্ড বা কি এমন একজন লোক ছিলেন যিনি আসলে ওই বিশ্বযুদ্ধে তোমার হচ্ছে মিত্র শক্তিকে সাহায্য করার মাধ্যমে দেখা যাচ্ছে অস্ত্র দিয়েছিল, সেই অস্ত্রের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি জিতে। হ্যাঁ, তার পুরস্কার স্বরূপ আসলে তিনি ছিলেন এবং পুরস্কার স্বরূপ দেখা যায় বেলফোর ঘোষণা কিন্তু পেয়েছিল বা বেলফোর চুক্তি করার মাধ্যমে দেখা যাচ্ছে তোমার এই ইসরায়েল যে রাষ্ট্র সেটি প্রতিষ্ঠা করা হয়েছিল। রাজধানী হচ্ছে তেল আবিব, কিন্তু তারা দাবি করে তাদের রাজধানী হচ্ছে জেরুজালেম। আইনসভার নাম হচ্ছে নেসেট, খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মোসাদ আর আমান, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এরপরে দেখো ইরানের পূর্ব নাম কি? পারস্য, তাই না? ইরানের যে বাহিনী ইসলামিক বিপ্লবের রক্ষণের জন্য কাজ করে বলে দাবি করে তাদেরকে বলা হচ্ছে রেভলিউশনারি গার্ড। ইরানও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বর্তমানে, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ফ্রিডম মুভমেন্ট যে দেশের আন্দোলন বা যে দেশের সংগঠন, সেটা হচ্ছে ইরানের। ইরাক দেশটা কিন্তু মেলা গুরুত্বপূর্ণ। কেন? মেসোপটেমিয়ার সভ্যতার কারণে। তো দেখো মেসোপটেমিয়া সভ্যতার কারণে বিখ্যাত, এটা কিন্তু অলরেডি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছে। তারপরে আরো কেন গুরুত্বপূর্ণ দেখো, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদী এবং এদের মিলন স্থান কিন্তু এই বর্ষা বলা হয়, এই যে দেখতে পাচ্ছ, এইটাও কিন্তু ইরাকে অবস্থিত। এরপরে দেখো ব্যাবিলনের শূন্য উদ্যান ইরাকে, যেটা কিন্তু রাজা চাঁদ নেবুনেজার তৈরি করেছিল, এবং কারবালা একটি ঐতিহাসিক শহর যেটা কিন্তু তোমার ইরাকে অবস্থিত। তো বুঝতেই পারতেছো মেসোপটেমিয়া, ইরাক, ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী। হ্যাঁ, এর জন্য ইরাকটা কিন্তু অবশ্যই পড়ে যাইতে হবে। এরপরে দেখো তুরস্ক, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাইয়া? এই দেশটাই তোমার হচ্ছে ইউরোপ আর এশিয়া এই দুইটার মাঝখানে পড়েছে, যার কারণে এই দেশটাকে কি বলা হয় ভাইয়া? ইউরেশিয়ান রাষ্ট্র। দেখো বসফরাস প্রণালী দ্বারা এই যে তোমার যে ইস্তানবুল শহর ওই অঞ্চলে, হ্যাঁ, বসফরাস প্রণালী দ্বারা এবং দার্ডেনালিস প্রণালী দ্বারা এবং মর্মর সাগর দ্বারা এশিয়া এবং ইউরোপ এই দুইটা মহাদেশকে কিন্তু পৃথক করেছে কে? এই তুরস্ক দেশটি। এই দেখো অটোমান সাম্রাজ্য ছিল, এখানে কিন্তু আগে তোমার হচ্ছে যে খেলাফত সেটি ছিল। তারপরে দেখো আধুনিক তুরস্কের যে জনক, এই নামটা গুরুত্বপূর্ণ, মোস্তফা কামাল পাশা আতাতুর্ক, বা ইনাকে আরেক নামে ডাকা হয়, তাকে বলা হয় হচ্ছে গ্রে উলফ। হ্যাঁ, ইস্তানবুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল। তাইলে এখানে ব্যাপারটা এই নামটা মনে রাখবে। ইস্তানবুল শহরটি কিন্তু দুইটি মহাদেশের মধ্যে পড়েছে, ইউরোপ এবং এশিয়া। তো এই দেখো বিখ্যাত ট্রয় নগরী, যেটি ধ্বংসপ্রাপ্ত নগরী, তো এটি হচ্ছে তুরস্কে। দেখো এটা কিন্তু আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল। মানে বুঝতেই পারতেছো যে মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যেইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা সেইগুলোই কিন্তু আমি আলোচনা করতেছি। ভাই একটা জিনিস তোমাদেরকে বলি, একটা বইয়ের সব পাতা কিন্তু গুরুত্বপূর্ণ না। যারা একটু ব্রেনটা খাটায়, যারা একটু টেকনিক্যালি পড়াশোনা করে, তারা কিন্তু ভালো রেজাল্টটা বয়ে আনতে পারে। অ্যাডমিশনে হিউজ টাইম না, অল্প সময়। তো এই হিউজ টাইমটাকে দেখা যাচ্ছে কি তুমি কেমনে কাজে লাগাবা? একদম বলতে গেলে যে তোমার 4টা মাস সময়, এই 4টা মাস সময় কিন্তু অল্প আবার অনেক। তুমি যদি ভালো করে পড়তে জানো তাহলে তোমার কাছে এই টাইমটা অনেক। হ্যাঁ, বা কিভাবে কতটুকু পড়তে হবে এটা জানো তাহলে তোমার কাছে অনেক। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তোমার কাছে মনে হবে চোখের পলকে 4 মাস চলে গেল। 4 মাস অ্যাডমিশনের জন্য এনাফ না, কিন্তু সবাই কিন্তু 4 মাসই প্রিপারেশন নেয়। আনাতোলিয়া তুরস্কের মালভূমি। মালভূমি হচ্ছে তোমার সমুদ্রের থেকে একটু উঁচু সমতল, মানে একদম উঁচু না, সমুদ্র থেকে একটু উঁচু আর কি মালভূমি। হ্যাঁ, আনাতোলিয়া। আচ্ছা, ট্রয় নগরী তুরস্ক, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখো সিরিয়া কেন গুরুত্বপূর্ণ? কারণ সভ্যতার সূতিকাগার, কারণ এখানে প্রথম বর্ণমালা পাওয়া গিয়েছিল সিরিয়ার উগরিটে, বুঝছো? গোলান মালভূমি কোথায় অবস্থিত?
সিরিয়ায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই গোলান মালভূমি নিয়ে কিন্তু তোমার এই যে সিরিয়া এবং হচ্ছে ইসরায়েল, এই দুইটা দেশের মধ্যে গোলযোগ রয়েছে। এবং সিরিয়ার দুইটি বিখ্যাত শহর রয়েছে, দামেস্কাস যেটি সিরিয়ার রাজধানী এবং আলেপ্পো, এই দুইটা তোমাকে জানতে হবে। সৌদি আরব, সৌদি আরবের নেই কি দেখো, নদী নাই, সংবিধান নাই এবং কোনো পার্লামেন্ট নাই, এটা জানতে হবে। আরবি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিকে ইমরুল কায়েস, এটা জানতে হবে। মক্কার উপর নাম হচ্ছে বালাদুল আমিন বা নিরাপদ শহর। এরপরে দেখো ইম্পর্টেন্ট একটি দেশ চীন। চীন সম্পর্কে যদি কিছু কিছু আমি তোমাদেরকে একটা লাইনই বলতে চাই, সেটা আগে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের নতুন সিল্ক রুট। এটা কি? চীনের একটা পরিকল্পনা বা চীনের একটা তোমার হচ্ছে কার্যক্রম, যেখানে সড়ক পথে হোক বা ব্রিজের মাধ্যমে হোক বা যে কোনো ভাবেই হোক না কেন সংযোগ স্থাপন করা, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার একটা কানেক্টিভিটি তৈরি করা, এটা হচ্ছে এর লক্ষ্য। তো দেখো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ, এইটা কিন্তু যে তোমার চীনের খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভাই প্রত্যেক বছর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চলে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। চীনের পূর্ব নাম ক্যাথে, চীনের যে বৃহত্তম যে দুইটা নদী হোয়াংহো, ইয়াংসি, কিয়াং, এগুলো একটু জানতে হবে। চীনের উপজাতির নাম হচ্ছে হানু। চীন কিন্তু উইঘুর মুসলিমদের জন্য ইম্পর্টেন্ট। দেখো পিপলস স্কোয়ার কোথায়? সাংহাই, চীন। গ্রেট ওয়াল আর গ্রেট হল কোথায় অবস্থিত? চীন। এরপরে দেখো চীনের প্রাচ্যের ভেনিস বলা হয় সুজো শহরকে, পৃথিবীর সবচাইতে বড় পার্লামেন্ট। দেখো উইঘুর মুসলিমদের স্থান হচ্ছে চীনের জিনজিয়াং, এরা এখানে বসবাস করে এবং এদের নিয়ে কোন মানবাধিকার কর্মী কাজ করেন? দেখো রেবিয়া কাদির, এইটা কিন্তু একটু জানতে হবে তোমাদেরকে। পিং পং ডিপ্লোমাসি, দেখো তো চীন তো এককালীন সমাজতান্ত্রিক ওয়েতে চলতো, তো সমাজতন্ত্র আর হচ্ছে তোমার পুঁজিবাদী, এদের মধ্যে তো অবশ্যই একটা কনফ্লিক্ট ছিল। তো এই কনফ্লিক্টকে কমানোর জন্য দেখা যাচ্ছে যে তারা পিং পং খেলার মাধ্যমে দুটি দেশের অবস্থার উন্নতি কামনা করে বা শুরু করে বা আবার সংযোগ স্থাপন করে, হ্যাঁ, একটি সমাজতান্ত্রিক এবং একটি তোমার হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র। তো এই পিং পং ডিপ্লোমাসি মানে হচ্ছে পিং পং খেলার মাধ্যমে তাদের ভিতরে আবার সংযোগ স্থাপন হয়, এই আর কি। তারপরে দেখো তিয়েনামেন স্কোয়ার কোথায়? বেইজিং এ। তিব্বত নিষিদ্ধ দেশ, লাসা নিষিদ্ধ রাজধানী। নিষিদ্ধ কেন ভাইয়া? নিষিদ্ধ কারণ হচ্ছে এখানের প্রথমত প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তাছাড়াও স্থানীয় এথনিক যে পিপল, হ্যাঁ, তারা চায় না যে বাহিরের লোকজন তাদের ডিস্টার্ব করুক বা তারা ডিস্টার্ব ফিল হয়, বা তাদের যে এথনিক যে কালচার, সেই কালচারের ডিস্টার্ব যাতে ফিল না হয়, এই জন্য আসলে খুব বেশি একটা বহিরাগতদেরকে ওইখানে অ্যালাউ করা হয় না। এই জন্য তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ এবং অনেকটাই প্রাকৃতিক দুর্যোগপূর্ণ, দুর্যোগ বলা যাবে না, প্রাকৃতিকভাবে অনেকটা কঠিন আর কি। দালাই লামা, এই যে তিব্বতের হচ্ছে যিনি প্রধান ধর্মীয় গুরু, তাকে বলা হয় দালাই লামা। এখনকার দালাই লামা হচ্ছে তেনজিয়াং গ্যাতসু, এটা একটু জানবা। এশিয়া মহাদেশে ইউরোপের সবচাইতে প্রাচীন এবং সর্বশেষ উপনিবেশ হচ্ছে ম্যাকাও, যেটা কিন্তু আসলে তোমার ওই চীনের অন্তর্ভুক্ত, হ্যাঁ, মানে ম্যাকাও দেশটা কিন্তু আলাদা মুদ্রা থাকলেও আলাদা সিস্টেম থাকলেও চীনের অন্তর্ভুক্তই। তাইওয়ান চীনের পাশে খুব ক্ষুদ্র একটি অঞ্চল, হ্যাঁ, যেটার পূর্ব নাম হচ্ছে ফরমোজা, এটাও চীনের মধ্যে ধরতে পারো, চীনের কাছাকাছি। হংকং, হংকং অর্থ হচ্ছে সুরভিত বন্দর। গণচীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং, এটাও তোমাকে জানতে হবে। তাহলে চীন সম্পর্কে এগুলোই ছিল মূলত সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাকাও অঞ্চল বা এই যে হংকং অঞ্চলের সাথে কিন্তু তোমার নানকিং চুক্তির একটা সম্পর্ক রয়েছে। তো বুঝতেই পারতেছো যে নানকিং চুক্তির নামটা একটু মনে রাখো। এটা হচ্ছে তোমার ব্রিটিশদের সাথে চীনের এই হংকং 100 বছরের জন্য যে ব্রিটিশ নিয়ে নিয়েছিল, এই কারণে নানকিং চুক্তিটা একটু পড়ো। এরপরে দেখো জাপান মোস্ট একটা ইম্পর্টেন্ট দেশ, এর জন্য এটা কিন্তু আগের দিকে। কেন ভাইয়া? বাংলাদেশকে বৃহত্তম সাহায্যকারী দেশ জাপান। কোথায় আসছিল? আমার পরীক্ষার সময় বিউপিতে আসছিল এবং অনেকবার এই প্রশ্নটা আসছে। তুমি যদি দেখো মেট্রো রেল বলো, জাইকা বা চীনে থাকবে তোমরা, তো এই বৃহত্তম সাহায্যকারী দেশ হচ্ছে জাপান, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আরেকটা তুমি অসংখ্যবার যেটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, সেটা হচ্ছে জাপান যেই সংস্থার একমাত্র সদস্য, কোনটা ভাইয়া? G7, ক্লিয়ার। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা জাপানকে। ম্যানচেস্টার কেন বিখ্যাত বলো তো? ম্যানচেস্টার হচ্ছে বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। তো একইভাবে ওসাকা জাপান এই অঞ্চলটাও কিন্তু বস্ত্র শিল্পের জন্য বিখ্যাত। দেখো ইসরায়েলের তোমার হচ্ছে পার্লামেন্টের নাম ছিল নেসেট, আর তোমার জাপানের পার্লামেন্ট হচ্ছে ডায়েট, এই দুইটা কিন্তু গোলানো যাবে না। সংবাদ সংস্থা বলছি কি, সংবাদ সংস্থা গোয়েন্দা সংস্থা ইম্পর্টেন্ট, কিওডো, হ্যাঁ। তারপরে দেখো খুবই ফেমাস, কারণ সর্বপ্রথম সূর্য কোথায় ওঠে? একদম সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান। কারণ কি সবচেয়ে পূর্বে পৃথিবীর কোন দেশটি অবস্থিত? জাপানের জন্য জাপানের প্রথমে সূর্য ওঠে, এর জন্য বলা হয় সূর্যোদয়ের দেশ। ভাইয়া জাপানের প্রধানত 4টা দ্বীপ রয়েছে, হনসু, কিউসু, হোক্কাইডো আর শিকোকু। দেখো এই যে হনসু, শিকোকু,
কিউসু আর এই হোক্কাইডো, ঠিক আছে। সম্রাট হচ্ছে নারুহিতো। আর একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গড়ায়ু দেশ জাপান। হ্যাঁ, তারা কিন্তু অনেক লাইফ মেনটেন করে চলে, মানে লাইফের যে রুটিন মেনটেন করে চলে। তো দেখো কর্নার স্টোন অফ পিচ কোথায় অবস্থিত? কর্নার স্টোন অফ পিচ ওকিনাওয়া জাপান। এবং হিরোশিমা কি লিটল বয় 6 তারিখে লিটল বয় ফেলা হয়েছিল, এবং নাগাসাকিতে কি ফ্যাটম্যান বোমা ফেলা হয়েছিল। তো বুঝতেই পারতেছো, এই কয়েকটা তথ্য মোটামুটি জানলেই জাপান সম্পর্কে জানা হবে। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্য ভাইয়া, এইটা এবং তোমার হচ্ছে সূর্যোদয়ের দেশ, প্রাচ্যের ম্যানচেস্টার কই? প্রাচ্যের ম্যানচেস্টার হচ্ছে ওসাকা জাপান। আবার প্রাচ্যের গ্রেট ব্রিটেনও বলা হয় জাপানকে। ওকে, সিঙ্গাপুর, আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়াম ইউই। এইটা কিন্তু একবার ডিউতে অলরেডি চলে আসতেছে, বুঝতেই পারতেছো কতটা গুরুত্বপূর্ণ। মুসলিম দেশ না হলেও যে দেশে পতাকায় চাঁদ ও তারা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুরের পতাকা। ফিলিপাইন সম্পর্কে একটা তথ্যই তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে পেসো ব্যবহারকারী একমাত্র এশিয়ান দেশ। মূলত কি ল্যাটিন আমেরিকার দেশগুলো পেসো ব্যবহার করে, কিন্তু তোমার হচ্ছে ফিলিপাইন এই দক্ষিণ এশিয়ার একটি দেশ হলেও দেখা যাচ্ছে কি এরা কি পেসো ব্যবহার করে। এইবার দেখো ব্রুনাই আসলে কি সুলতান শাসিত চলে। এই দেশে কোনো কর দেওয়া লাগে না, জনগণের কোনো কর নাই এবং কোনো আইন সভাও কিন্তু নাই, মানে কোনো পার্লামেন্ট নাই, মানে সুলতান শাসিত দেশ, সুলতানের নিয়মে আইন। এরপর দেখো ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা, এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আফ্রিকা এবং এশিয়া দুইটি অঞ্চলকে পৃথক করেছে কোন প্রণালী? বাবেল মানদেব প্রণালী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই প্রণালীটা হচ্ছে ইয়েমেনে। ক্লিয়ার? এরপরে দেখো মঙ্গোলিয়া, ওয়াটারলেস পাস বলা হয় গোবি মরুভূমিকে, এবং যাযাবর অধ্যুষিত অঞ্চল মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া মানেই কিন্তু যাযাবর অধ্যুষিত অঞ্চল, মানে মঙ্গোলিয়ার শব্দের অর্থই কিন্তু যাযাবর অধ্যুষিত অঞ্চল। এরপরে দেখো আজারবাইজানকে বলা হয় ল্যান্ড অফ ফ্লেমস। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। নাগার্নো কারাবাখ, এই অঞ্চলটার নামও মনে রাখো, কারণ এটা হচ্ছে বৃহৎপূর্ণ একটা অঞ্চল, আর্মেনিয়া এবং আজারবাইজান এর সীমানার এলাকায় অবস্থিত। কাতারের রাজধানী দোহাটাকে মনে রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যটা, আল জাজিরা, এটি কিন্তু দোহা ভিত্তিক একটি সংবাদ সংস্থা, বুঝছো। এরপর দেখো লেবাননের রাজধানী বৈরুত, এই রাজধানীটা পড়তে হবে। এবং ইসরায়েলের সাথে বিরোধপূর্ণ একটা নদী আছে যেটা হচ্ছে ওয়াজানি, এইটুকু জানতে হবে। এরপরে আমরা পড়বো যুক্তরাজ্য নিয়ে, যেটা আমরা অনেকে মনে করে থাকি যুক্তরাজ্য মানে হচ্ছে মনে হয় শুধুমাত্র ইংল্যান্ড, কিন্তু না, যুক্তরাজ্য মূলত তোমার হচ্ছে 4টা। আগে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এই 3টা দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন আর যুক্তরাজ্য কিন্তু এক না। গ্রেট ব্রিটেন আছে ইংল্যান্ড, স্কটল্যান্ড আর হচ্ছে ওয়েলস। আর যুক্তরাজ্যের ভিতরে এই 3টা দেশ সহ নর্দার্ন আয়ারল্যান্ডও যুক্ত হয়েছে। ক্লিয়ার? তো যুক্তরাজ্যে কয়টা দেশ পেলাম আমরা? 4টা। আর গ্রেট ব্রিটেনে কয়টা? 3টা। বুঝতে পারছো? ব্রিটিশ আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, আর আমেরিকার আইনসভার নাম কি? কংগ্রেস। এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট। ওয়েস্টমিনিস্টার প্যালেস টেমস নদীর তীরে, যেখানে হচ্ছে এই পার্লামেন্ট অবস্থিত। এইটা তোমাকে মনে রাখতে হবে। বিশ্বের প্রাচীন ও সংসদীয় গণতন্ত্র চালু রয়েছে কোথায়? ব্রিটেনে। কেন এটা মনে রাখতে হবে? দেখো তোমার হচ্ছে জেমস টু যখন ছিলেন, তার ছেলে এবং তার যে জনগণ, 80% জনগণ কিন্তু সংসদীয় গণতন্ত্র বা জনগণের ক্ষমতায় বিশ্বাসী ছিল। তার কারণে তাকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিতে হয়, এবং প্রাচীন সংসদীয় গণতন্ত্র কিন্তু সেখানে চালু হয়। ম্যাগনা কার্টা কি? দেখো এটা হচ্ছে ব্রিটিশ সংবিধানের অলিখিত অংশ, মানে যখন হচ্ছে তোমার আইনের শাসন শুরু হয়, হ্যাঁ, তো তখন দেখা যায় বেশ কিছু লিখিত হচ্ছে নিয়ম কানুন বা এই তোমার হচ্ছে শাসক কর্তৃক নিয়ম কানুন দেওয়া হয়েছিল, সেগুলো হচ্ছে ম্যাগনা কার্টা, এরকম 1200+ সালের দিকে। তো দেখো ম্যাগনা কার্টার অর্থ হচ্ছে মহাসনদ, এটা তোমাকে জানতে হবে। ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্রের বাইবেল, সাংবিধানিক দলিল, খুবই গুরুত্বপূর্ণ, তাই না? ইংল্যান্ডের প্রথম রাজা আলফ্রেড দ্য গ্রেটকে বলা হয় আইনের শাসক। মানে এই আলফ্রেড দ্য গ্রেট, ইনি কিন্তু মানে রাজার ক্ষমতা কমিয়ে আনার পক্ষে ছিলেন, এবং আইন কানুন দিয়ে, নিয়ম কানুন দিয়ে সবকিছু পরিচালিত হবেন এই পক্ষে ছিলেন। দেখো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটিশ, এটা কেন বলা হয়? দেখো কারণ হচ্ছে উইলিয়াম ই গ্লাডস্টোন, এই নামটা কিন্তু তোমাকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ব্রিটিশ বলা হয়। দেখো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা উক্তি রয়েছে, যেটা কিন্তু বিগত বছর বিভিন্ন পরীক্ষায় এসছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড।
ওকে, লৌহ মানবী মার্গারেট থ্যাচার, তার মানে কি তার যে আপসহীন শাসন ব্যবস্থা, এর কারণে তাকে মার্গারেট থ্যাচারকে লৌহ মানবী বলা হতো ইংল্যান্ড বা যুক্তরাজ্যের। এরপর দেখো 10 নম্বর ডাউনিং স্ট্রিট, ব্রিটিশ প্রধানমন্ত্রী বাসভবন প্লাস কার্যালয়, এটা তোমাকে মনে রাখতে হবে। বাকিংহাম প্যালেস, যেখানে হচ্ছে ব্রিটিশ রাজ পরিবারের যে সদস্যরা তারা বসবাস করে, এটা তোমাকে মনে রাখতে হবে। হোয়াইট হল কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। আর হোয়াইট হাউস হচ্ছে আমেরিকায়। হ্যাঁ, ইউনিয়ন জ্যাক বলা হয় ইংল্যান্ডের পতাকাকে। তোমরা যদি ইংল্যান্ডের পতাকাটা দেখো, তার মানে কি ওইখানে তোমার যে পুরো গ্রেট ব্রিটেন বা অনেকগুলো দেশের যে মেইন জাতীয় প্রতীক বা যেগুলোকে রিপ্রেজেন্ট করে ওই দেশগুলো, সেই সকল কিছু এনে কিন্তু এই যে তোমার এই যে ইংল্যান্ডের পতাকা, এই সবগুলোকে একত্রে প্রকাশ করে, এর জন্য ইংল্যান্ডের পতাকাকে বলা হয় ইউনিয়ন জ্যাক। গ্রিনিচ মান মন্দির মানে টাইম সিস্টেম, এর সাথে কিন্তু এটা রিলেটেড। হ্যাঁ, লন্ডন ইংল্যান্ডে অবস্থিত। বস্ত্রের জন্য বিখ্যাত ম্যানচেস্টার, তো এটা আমরা আগেও পড়েছিলাম যে প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়, মানে জাপানের প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়, ওসাকা। তো বস্ত্রের জন্য ম্যানচেস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিবিসিও ইম্পর্টেন্ট, এটার পূর্ণরূপ আসে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা। ট্রাফালগার স্কোয়ার কোথায় অবস্থিত? বিখ্যাত ট্রাফালগারের যুদ্ধ এর ইতিহাসের সাথে কানেক্টেড ট্রাফালগার স্কোয়ার। তো এটার ইতিহাস যদি না জেনে না থাকো, জেনে নিতে পারো। মোটামুটি ইম্পর্টেন্ট শুধু স্কোয়ারটা কোথায়, লন্ডন ইংল্যান্ড এটা। তারপরে দেখো ফ্রান্স, ফরাসি বিপ্লবের দেশ। জুলিয়াস সিজারের সময়কালীন ফ্রান্সের নাম ছিল দ্য গল। যখন রোমান শাসন চলতেছিল, তার জুলিয়াস সিজার কিন্তু অনেক বেশি ফেমাস, তাকে নিয়ে কিন্তু অনেক লেখালেখি অনেক কিছু হয়েছে, তাই না? তো বিখ্যাত ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ফ্রান্সের প্যারিসে। দুইটা বড় বড় চুক্তি কিন্তু ভার্সাই নগরীতে হয়েছিল। একটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা, তারপরে জাতিসংঘ যদি যে গঠনের যে চুক্তি, সেগুলো কিন্তু ভার্সাই নগরীতে হয়েছিল। তারপরে দেখো সিটি অফ কালচার বা সিটি অফ লাইট বলা হয় কাকে? প্যারিসকে। আমি রাষ্ট্র উক্তিটি করেন 14 লুই। অলরেডি ডিউতে একবার চলে আসছে। এলিসির প্রাসাদ কোথায় অবস্থিত? প্যারিসে। লুভর মিউজিয়াম, বিখ্যাত লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। খুবই ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক শহর বা সাংস্কৃতিক শহর বলা হয় কোনটাকে? দেখো এই যে প্যারিসকে। নটরডেম গির্জা, আওয়ার লেডি অফ প্যারিস, লেডি ইউরোপ, এগুলো কোথায় অবস্থিত? প্যারিসে। ভিয়েতনাম ওয়াল কিন্তু ভিয়েতনামে না হয়, মূলত প্যারিসে। এরপরে দেখো ফ্রান্সের সাংস্কৃতিক প্রতীক আইফেল টাওয়ার। তাহলে আইফেল টাওয়ার আমরা সবাই কিন্তু চিনি, গুস্তাভ আইফেল হচ্ছে এটার স্ট্রাকচারটা তৈরি করেছিলেন। তো সিন নদীর তীরে অবস্থিত। উদ্দেশ্য হচ্ছে ফরাসি বিপ্লবের শতবর্ষ উপলক্ষে। হ্যাঁ, এবং ওয়াটারলু, এটা একটা বেলজিয়ামের অঞ্চল, তো ওয়াটারলুটা এখানে এক্সট্রা চলে আসছে হয়তো বা। ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা হচ্ছে রুশো আর হচ্ছে ভলতেয়ার। ফরাসি বিপ্লব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরা জেনে থাকলে কমেন্ট করো তো কত সালে ফরাসি বিপ্লব হয়েছিল। তাইলে দেখো নেতা হচ্ছে রোবস্পিয়ার, জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা। তো জ্যাকোবিন ক্লাবের মধ্যে ওইরকম ফরাসি বিপ্লবের যারা হচ্ছে লোকজন ছিলেন, তারা ওইখানে আর কি বসতো। তারপর দেখো মূল স্লোগান স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তাইলে প্রবক্তা হচ্ছে রুশো, ফরাসি বিপ্লব। তাইলে দেখো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এটা কিন্তু উল্টায় পাল্টায় দিতে পারে। হ্যাঁ, এখানে ইকুয়ালিটি আগে দিয়ে লিবার্টিটা পরে দিল, এটা কিন্তু ভুল করা যাবে না, এটা তোমাকে মনে রাখতে হবে। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের তোমার যে মূল স্লোগান। ফরাসি বিপ্লবে কি হয়েছিল? ষোড়শ লুই আমেরিকাকে স্বাধীন করতে অনেক টাকা পয়সা দিয়েছিল। তো দেখা যাচ্ছে দেখবা যে আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি, এটাও কিন্তু ফ্রান্সের দেওয়া। মানে কি ফ্রান্সের স্বাধীনতার সাথে কিন্তু আমেরিকার স্বাধীনতার সাথে ফ্রান্সের কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। তো 14 লুই প্রচুর অর্থ খরচের পরে যখন হচ্ছে বুর্জোয়া মানে বুঝো তোমরা, এই মাঝারি শ্রেণীর ব্যবসায়ীদের কাছ থেকে অনেক বেশি ট্যাক্স নেওয়া শুরু করে, তখন কিন্তু এই বিপ্লবের ফলে ষোড়শ লুইয়ের পতন ঘটে। তো এইটাই হচ্ছে ফরাসি বিপ্লব, যেটা কিন্তু আধুনিক নগর রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে অনেক বড় একটা বিপ্লব ছিল। এর আরেক নাম কি? এই যে বুর্জোয়া বিপ্লব কেন? কারণ এরা এই যে ব্যবসায়ী শ্রেণী, মানে মোটামুটি টাকা পয়সা ছিল, পুঁজি ছিল, তাদেরকে বুর্জোয়া বলা হয়। এলিট রিভলিউশনও বলা হয়। দেখো শুরু হয় বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে। বাস্তিল দুর্গটা হচ্ছে একটা কারাগার ছিল মূলত। স্পিরিট অফ ল মন্টেস্কুর রচিত, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট রুশো রচিত, দুইটা বইয়ের নাম খুবই ইম্পর্টেন্ট। ফরাসি বিপ্লবের বিখ্যাত ব্যক্তিত্ব হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, বা তিনি কিন্তু আকৃতিতে অনেক ছোট ছিলেন, এর জন্য তাকে বলা হয় লিটল কর্পোরাল। সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হন, কিন্তু পরে তিনি আবারও কিন্তু আসছিলেন ফ্রান্সে। ভলতেয়ার কিন্তু নাট্যকার, উপন্যাসিক, দার্শনিক। তার একটা বিখ্যাত উক্তি আছে এই ভলতেয়ার, কমন সেন্স ইজ নট কমন। তার মানে খুবই বাস্তব একটা কথা কিন্তু, তাই না? যে কমন সেন্স কিন্তু আসলে কমন না, মানে সবার মধ্যেই কমন সেন্স থাকে না। এরপরে দেখো
যেটা কিন্তু তোমার বিশ্বযুদ্ধগুলোর সাথে খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা বিশ্বযুদ্ধগুলোর সাথে যোগসাজশ, হিটলারের জন্য কিন্তু কুখ্যাত। তাহলে দেখো পূর্ব নাম হচ্ছে ডয়েচল্যান্ড, এটা গুরুত্বপূর্ণ। জার্মানির প্রধানমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর, আর রাজাদের বলা হয়তো কাইজার। আসে বাট কম। জার্মানির সর্বকনিষ্ঠ এবং পৃথিবীর প্রথম নারী চ্যান্সেলর হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল। এটা একটু মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম আইটি মেলা, সিভিক মেলা কোথায় হয়? জার্মানির হ্যানোভারে। ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে একটা টুরিস্ট প্লেস, মূলত এখানে বড় বড় গাছ, অন্ধকারচ্ছন্ন একটা ভাইব আসে, এর জন্য এটাকে বলা হয় ব্ল্যাক ফরেস্ট, জার্মানিতে অবস্থিত। জার্মানিকে বিভক্তকারী প্রাচীন হচ্ছে বার্লিন প্রাচীন। এই বার্লিন প্রাচীর কিন্তু ভাগ করে ফেলা হয়েছিল, মানে ভেঙে ফেলা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো অটো ভন বিসমার্ক। এই যে অটো ভন বিসমার্ক, ইনি কিন্তু লৌহ রক্তনীতি, মানে আধুনিক জার্মানির জনক কিন্তু এই অটো ভন বিসমার্ক। তাহলে কি তিনি কিন্তু কড়াকড়ি নীতি এখানে চালিয়েছিলেন। অ্যাডলফ হিটলার, ফুয়েরার, নাজি পার্টি, গেস্টাপো। তাহলে এই যে দেখো অ্যাডলফ হিটলারকে বলা হতো ফুয়েরার, তিনি মূলত তার রাজনৈতিক দল কি ছিল? নাজি পার্টি, তাই না? তারপরে দেখো এই যে তাদের পুলিশ বাহিনীর নাম ছিল গেস্টাপো, তার আত্মজীবনী ছিল মেইন ক্যাম্প, এবং যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যুদ্ধ জীবন যুদ্ধই সার্বজনীন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, এক জাতি এক দেশ মানে এক জাতি এক রাষ্ট্র এক নেতা, এই ধরনের প্রবর্তক ছিলেন কিন্তু তোমার হিটলার। তাহলে দেখো যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন চলে আসতে পারে কিন্তু। এরপরে দেখো কার্ল মার্কসের জন্য তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও কার্ল মার্কস সমাজবিজ্ঞানী ছিলেন না, অর্থনীতিবিদ ছিলেন, তারপরেও কিন্তু সমাজবিজ্ঞান নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন, সমাজের ব্যাপার কিন্তু অনেক কিছু আলোচনা করেছেন। দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং ড্যাশ ক্যাপিটাল, এই দুইটা কিন্তু তার খুবই ফেমাস দুইটা বই। এবং আদিম সাম্যবাদ অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস, এটা মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। ব্যাপারটা কিরকম? ধরো এই যে প্রত্যেকটা মানুষ, এটা হচ্ছে শুধুমাত্র ক্লাস স্ট্রাগল, নিচু শ্রেণী উঁচু শ্রেণী, এই স্ট্রাগলের মধ্যে দিয়ে, হ্যাঁ, টিকে থাকার মধ্যে দিয়েই কিন্তু মানব সমাজ এগিয়ে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে যে শোষণ আর বঞ্চনার যে ইতিহাস, ক্লাস স্ট্রাগল, আপার ক্লাস তোমার লোয়ার ক্লাসকে যে নিয়ন্ত্রণ করে, এইটাই। রাশিয়া প্রথম সমাজতান্ত্রিক দেশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় রাশিয়াকে, ইম্পর্টেন্ট। সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে, এটা জাতিগত একটা ব্যাপার ছিল, এখানে সাদা রাশিয়া বলা হয় বেলারুশকে। তারপরে দেখো রাশিয়ার প্রেসিডেন্ট, সরকারি বাসভবনের নাম হচ্ছে ক্রেমলিন, এইটা পরীক্ষা আসতে পারে। এবং রুশ বিপ্লবও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সমাজতান্ত্রিক বিপ্লব, যদিও তোমার সোভিয়েত ইউনিয়নটা ভেঙে যায়, যার কারণে কিন্তু খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না। রুশ বিপ্লবের অন্যান্য অনেক নাম আছে, দেখো বলশেভিক বিপ্লব বলা হয়, অক্টোবর বিপ্লব বলা হয়, অথবা 10 দিনের বিপ্লব বলা হয়, 1917 সালে হয়েছিল, আমরা সবাই জানি। ভ্লাদিমির লেনিন, হ্যাঁ, ইনি কিন্তু রুশ বিপ্লবের আসলে নেতা ছিলেন, এবং তার একটা বিখ্যাত বই আছে, দেখো দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, এটা মনে রাখতে হবে। জোসেফ স্ট্যালিন, হ্যাঁ, যিনি হচ্ছে প্রাভদা পত্রিকা কিন্তু নিয়ন্ত্রণ করতেন, ঠিক আছে। এটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই পত্রিকাটাতে আমাদের মুক্তিযুদ্ধের যে শহীদ টহীদ এই সকল কিছু কিন্তু উঠে এসেছিল। মিখাইল গর্বাচেভ, এটা হবে গর্বাচেভ, গ্লাসনস্ত নীতি, মানে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা বাড়িয়েছিলেন, এরকম একটা নীতিকে বলা হচ্ছে গ্লাসনস্ত নীতি। এবং পেরেস্ট্রোইকা নীতি, এই নীতিটা কিন্তু মিখাইল গর্বাচেভ তোমার হচ্ছে প্রণয়ন করেন বা প্রবক্তা। সিআইএস, এটা কিন্তু আমেরিকার সিআইএস না, বা সিআইএ না, সরি। তো দেখো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, মানে মূলত ব্যাপারটা হচ্ছে, দেখো ব্রিটিশ উপনিবেশভুক্ত যে সকল দেশ ছিল সেগুলোর সংস্থা হচ্ছে কমনওয়েলথ, কিন্তু এই যে সোভিয়েতের আন্ডারে যে সকল দেশ ছিল, হ্যাঁ, তাদেরকে নিয়ে কিন্তু মূলত এই যে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, 9টা দেশ, মিনস্কো, বেলারুশ, এটা বেলারুশের রাজধানী, এখানে সদর দপ্তর। গ্রিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, কারণ গণতন্ত্রের সূতিকাকার বলা হয় গ্রিসকে, এবং অলিম্পিকের দেশ, জলপাই গাছের দেশ, খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব নাম হেলাস, এটাও জানতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করে? গ্রিসেরা। গ্রিস সামরিক নগর রাষ্ট্র ছিল স্পার্টা এবং এথেন্স। তোমরা যারা মানবিকের সবাই এই দুইটা রাষ্ট্রের বা এই নগর রাষ্ট্রের নাম অবশ্যই শুনে থাকবা। বাংলাদেশের একমাত্র গ্রিক সমাধি কোথায় আছে? টিএসসি ঢাবি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাবি রিলেটেড কোশ্চেন কিন্তু অনেক বেশি ফেমাস বা প্রত্যেক বছরই থাকে। তো এটা একটু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, হ্যাঁ, এটা অবশ্যই জেনে রাখবা যে টিএসসি ঢাবি, এখানে শুধুমাত্র একমাত্র গ্রিক মনুমেন্ট আছে আর কি। পেলোপনেশিয়া যুদ্ধ হয় কোথায়? গ্রিসে। এই স্পাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। হ্যাঁ, সক্রেটিসের শিষ্য ছিল প্লেটো, প্লেটোর শিষ্য ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিষ্য ছিল আলেকজান্ডার।
তো এই কয়টা একটু তোমার ইয়ে করা লাগবে, জানা লাগবে, খুবই ইম্পর্টেন্ট। তো দেখো সক্রেটিসকে বলা হয় সব জ্ঞানীদের গুরু। হ্যাঁ, সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? সক্রেটিস। ভাইয়া নো দাইসেলফ, নিজেকে জানো, এবং নলেজ ইজ ভার্চু, তার বিখ্যাত দুই উক্তি। এই উক্তি দিয়ে কত পরীক্ষায় যে কতবার প্রশ্ন আসছে এবং সামনেও আসবে। দি রিপাবলিক, এটা হচ্ছে প্লেটোর একটা গ্রন্থ। তারপর দেখো ডায়ালগস, তার একটা গ্রন্থ, তবে দি রিপাবলিকটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ফিলোসফি শব্দ সর্বপ্রথম ব্যবহার করেছিল কিন্তু প্লেটো। অ্যারিস্টটল, তিনটা বিষয়ের জনক, চিন্তা করা যায়, রাষ্ট্রবিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক, জীববিজ্ঞানের জনক। তো বুঝতেই পারতেছো তার প্রতিষ্ঠান ছিল একটা, হ্যাঁ, সেটা হচ্ছে লাইসিয়াম, এবং বই দি পলিটিক্স, খুব ইম্পর্টেন্ট। দি লজিকও মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আইন হলো পক্ষপাতহীন যুক্তি, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর দেখো ম্যান উইদাউট সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড, তার মানে কি সমাজ ছাড়া মানুষ হতে পারে পশু অথবা সৃষ্টিকর্তা। ইতিহাস হলো অভিজাত শ্রেণীর সমাধিক্ষেত্র, এই সবগুলো কিন্তু তিনি উক্তি দিয়েছিলেন, এই কয়টা একটু মনে রাখতে হবে সবাই। এই যে জ্ঞানীরা, মহাজ্ঞানীদের জন্য কিন্তু বিখ্যাত গ্রিস, তো এই জ্ঞানীরা অনেক উক্তি দিয়েছিল, তার ভিতরে এইগুলো আসার মতো আর কি। হ্যাঁ, তারপর দেখো মহাকবি হোমারের জন্য কিন্তু এই গ্রিস বিখ্যাত, তাকে বলা হতো ব্লাইন্ড পোয়েট, হ্যাঁ, বা হচ্ছে ব্লাইন্ড বার্ড, অন্ধ পাখি, কারণ তিনি চোখে দেখতেন না, কিন্তু তিনি বিখ্যাত ইলিয়াড, ওডিসি মহাকাব্যর রচয়িতা। এবং হেরোডোটাস, ইতিহাসের যে জনক, তিনিও কিন্তু গ্রিক লোক ছিলেন। তো বুঝতেই পারতেছো গ্রিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে দেখি ইতালি। ইতালি সম্পর্কে সবার আগে জানতে হবে কি জানো, যে ইউরোপের বুট বা লং শু বলা হয় ইতালিকে। ব্যাপারটা কেমন দেখো, এই যে এটা বুট জুতার মতো, দেখছো এই যে বুট জুতার মতো কিন্তু এরিয়া, তাই না? আমি যদি একটু অন্য কালার নিই আরো ভালো করে বুঝতে পারবা। দেখো এই যে বুট জুতার মতো একটা আকৃতি কিন্তু তৈরি হচ্ছে, ভালো করে তাকাও, এখান থেকে যদি আমরা পা ঢুকাই দিই এটা বুট। হ্যাঁ, এর জন্য এই ইতালিকে বলা হয় ইউরোপের বুট বা লং শু। ইতালি পো নদীর মোহনায় অবস্থিত হচ্ছে ভেনিস শহর। ইতালি ভেনিস শহর খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো। অপেরার প্রথম প্রচলন হয় কোথায়? ইতালিতে। ল্যান্ড অফ মার্বেল বলা হয় ইতালিকে। দেখো সাত পাহাড়ের দেশ ইতালির রাজধানী রোমকে বলা হয়। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। ইনি মূলত যে বিশ্বযুদ্ধের সময় তোমার হচ্ছে আহত সৈনিকদেরকে মানে সাহায্য করেছিলেন সারিয়ে উঠতে। তো এইখানে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল হচ্ছে আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা, এবং তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আসছে। এরপরে এইবার যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, বেনিটো মুসোলিনি। ইনি কি ফ্যাসিজমের প্রবর্তক। ভাইয়া ইনি কিন্তু ইতালীয় ছিল, ক্লিয়ার? হিটলারের সমসাময়িক ফ্রেন্ড, হিটলারের ফ্রেন্ড আর কি। হ্যাঁ, বেনিটো মুসোলিনি ফ্যাসিজমের প্রবর্তক, ক্লিয়ার? এরপর দেখি স্পেনকে বলা হয় লাইট হাউস অফ ইউরোপ, বলা হয় স্পেনের কর্ডোবা শহর, ক্লিয়ার? কাতালোনিয়া স্পেনের স্বশাসিত অঞ্চল, একটু মনে রেখো। ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, ক্লিয়ার? সাংবিধানিক নাম হচ্ছে দ্য হোলি সিটি। এই যে ফ্রান্সিস পোপ বাংলাদেশ আসছিল না। তারপরে দেখো বিশ্বের সংক্ষিপ্ত সীমানা ইতালি আর ভ্যাটিকান সিটি, মূলত ভ্যাটিকান সিটি ইতালির ভেতরেই আর কি একদম। হ্যাঁ, আইসল্যান্ডের উপনাম হচ্ছে আগুনের দ্বীপ। আচ্ছা, কি মজার ব্যাপার তাই না? দেখো আইসল্যান্ড নিজের নাম হচ্ছে বরফ, তার মানে আইসল্যান্ডে বরফের পাশাপাশি কিন্তু যে উষ্ণ স্রোত বা আগ্নেয়গিরিও কিন্তু রয়েছে। তো বুঝতেই পারতেছো যে এর জন্য আইসল্যান্ডের আরেকটা নাম হচ্ছে কি উপদ্বীপ, আগুনের দ্বীপ। সুইডেন বলা হয় প্রথম কল্যাণ রাষ্ট্র, এইটা তোমাকে জানতে হবে। সুইডেন পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র। আয়তনের দিক থেকে বৃহত্তম নর্ডিক দেশ, 5টা নর্ডিক দেশ আছে, এটা আমরা কি দিয়ে মনে রাখি? FINDS, তাই না? কি কি আছে ভাইয়া? ফিনল্যান্ড, তারপর হচ্ছে আইসল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক আর হচ্ছে সুইডেন। এই 5টা কিন্তু আসে নর্ডিক অঞ্চলের দেশ। তার ভিতরে সবচেয়ে বড় নর্ডিক দেশ হচ্ছে কি? তোমার সুইডেন। রাজধানী হচ্ছে স্টকহোম। ডেনমার্ক, দেখো পৃথিবীর বিশাল একটা দ্বীপ কিন্তু গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ডটা কিন্তু মূলত ডেনমার্ক, আর এস্কিমো উপজাতি গ্রিনল্যান্ডের বসবাসকারী, এটুকু মনে রাখলেই হবে। ইউক্রেন, এটাও ইম্পর্টেন্ট। ইউক্রেনকে বলা হয় ইউরোপের রুটির ঝুড়ি, কারণ রাশিয়া ইউক্রেনের কাহিনী, এটার জন্য কিন্তু অবশ্যই ইউক্রেন গুরুত্বপূর্ণ। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে। আচ্ছা, এইটাও ইম্পর্টেন্ট। দেখো চেরনোবিলে ভয়াবহ দুর্ঘটনা কত সালে ঘটে? 1986 সালে, এবং এটা কোথায়? ইউক্রেনে। রাশিয়ার সাথে বিরোধ রয়েছে ক্রিমিয়া নিয়ে, এবং 2014 সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়। অস্ট্রিয়া, এটা হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় এর রাজধানী ভিয়েনাকে। যে ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরকে। ক্লাসিক্যাল মিউজিকের মাতৃভূমি, এবং প্রথম পোস্টকার্ড চালু হয় হচ্ছে অস্ট্রিয়ায়।
এরপরে দেখো নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, টানা 48 দিন গ্রীষ্মকালে টানা 48 দিন ওখানে সূর্য অস্ত যায় না, এই জন্য বলা হয় নিশীথ সূর্যের দেশ বা গভীর রাত্রে দেশে সূর্য দেখা যায়। রাজধানী অস্ত্রটা একটু মনে রাখবে। বেলজিয়াম, হ্যাঁ বেলজিয়াম কিন্তু বাফার স্টেট ছিল। বাফার স্টেট মানে কি, মানে দুটো বড় দেশের যুদ্ধ হচ্ছে মাঝখানে যেটা, হ্যাঁ তো সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট হচ্ছে বেলজিয়াম। এবং ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয়। ক্লিয়ার? পর্তুগালের সাংস্কৃতিক নগরী পোর্তো, এটা পড়তে হবে। আর পর্তুগাল যে জাহাজ অভিযানের জন্য অনেক প্রাচীন কাল থেকেই ফেমাস, পর্তুগিজ তাবিজ ভাস্কো দা গামা আমাদের দিকে এসেছে, এসব তো তোমরা জানো। তারপর দেখো মোনাকো হচ্ছে বিশ্বের সবচেয়ে ঘনত্ব বেশি জনসংখ্যায়, হ্যাঁ রাজধানী প্রিস্টিনা। এটা হচ্ছে কসোভোর রাজধানী প্রিস্টিনা, এটা একটু পড়তে হবে তোমাকে। হ্যাঁ কসোভো একটা দেশ, এটা আমি একটু কালার করতে ভুলে গেছি। আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডকে বলা হয় পান্নার দ্বীপ, হ্যাঁ বা ইমারাল্ড আইস। এইখানে ইমারাল্ড বলতে কিন্তু তোমার হচ্ছে পান্নাকেই বোঝায়, তো তবু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কিন্তু আইসল্যান্ডে বলা হয় দা ইমারাল্ড আইলস। পটেটো দুর্ভিক্ষ হয়েছিল। পটেটো দুর্ভিক্ষ বলতে দেখো আয়ারল্যান্ড ওই অঞ্চলে ইউরোপের দিকে প্রধান খাবার কিন্তু আলু। একবার হচ্ছে ব্লাইট রোগ, আলুর ব্লাইট রোগের কারণে তীব্র আলু সংকট দেখা গেছে, এর জন্য বলা হচ্ছে পটেটো দুর্ভিক্ষ আয়ারল্যান্ডে হয়েছিল। সুইজারল্যান্ড, জেনেভা শহর সম্মেলনের শহর। আবার সুইজারল্যান্ডকে কিন্তু ইউরোপের তোমার যে খেলার মাঠ বলা হয়, যে ইউরোপের খেলার মাঠ। এবং তোমার হচ্ছে জেনেভা যে শহরটি সেটি কিন্তু সম্মেলনের জন্য বিখ্যাত। এবং পাশাপাশি সবাই জানো রোলেক্স কোথায়, বা সুইজারল্যান্ডে, তাই রে? এই যে দেখো ঘড়ি প্রস্তুতির জন্য এই শহরটি বিখ্যাত। তারপরে দেখো দক্ষিণ আফ্রিকা কেন বিখ্যাত আমরা সবাই জানি, নেলসন ম্যান্ডেলার পড়াশোনা আমরা সবাই করেছি, তাই না? আফ্রিকার কিন্তু একমাত্র শিল্পোন্নত দেশ। দেখো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এখানে উপনিবেশ করে, উত্তম আশা অন্তরীপ, দ্য কিপ অফ। তারপরে দেখো বর্ণ বিরোধী আন্দোলন করেন কে, নেলসন ম্যান্ডেলা। দেখো পৃথিবীতে কিন্তু এই দেশটাতে বর্ণ বৈষম্য নীতি ছিল, যে এরা এটা করতে পারবে ওইটা করতে পারবে না, কি কাজ করতে পারবে, মানে অনেক বৈষম্য করা হয়েছিল। এর বিরুদ্ধে কিন্তু নেলসন ম্যান্ডেলা লড়েছিলেন দীর্ঘ 27 বছর। তোমরা পাবাই যে কারাভোগ করেছিল দীর্ঘ 27 বছর, এর জন্য তার নাম কিন্তু ইতিহাসের পাতায় অমর। এএনসি এটা কি, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের প্রথম রাজনৈতিক সংগঠন। তারপর দেখো যে ভারতীয় এএনসি এর নেতা ছিলেন মহাত্মা গান্ধী। যে দেশ কমনওয়েলথের সদস্যপদ ত্যাগ করে আবার যোগদান করেন, দক্ষিণ আফ্রিকা। তারপর দেখো আফ্রিকার গান্ধী বলা হয় কাকে, নেলসন ম্যান্ডেলাকে। এর আরো নাম ছিল মাদিবা, তাতাকুলু, আরো কিছু ছিল, এই কয়েকটা মনে রাখলেই হবে। ম্যান্ডেলা স্কোয়ার কোথায়? হ্যাঁ ম্যান্ডেলা স্কোয়ার কিন্তু তোমার সাউথ আফ্রিকাতে না, প্যারিস ফ্রান্সে। রাজধানী 3টা, এই 3টা রাজধানী না, পৃথিবীর একমাত্র দেশ যার রাজধানী হচ্ছে 3টা। তো 3টা তো গোলাই যাবে, এটাই স্বাভাবিক। প্রিটোরিয়া, কেপটাউন আর ব্লুমফন্টেইন। তো এখানে দেখো প্রশাসনিক প আছে, প্রিটোরিয়াতেও প আছে। আইনসভার রাজনৈতিক কোনটা, কেপটাউন, এটা বাদ দাও। বিচার বিভাগে ব আছে, ব্লুমফন্টেইনে ব আছে। তাহলে তুমি 3টা নাম যদি জানো, প্রিটোরিয়া, কেপটাউন, ব্লুমফন্টেইন, তাইলে এই কয়েকটা যদি জানো তাহলে বিচার বিভাগে হচ্ছে ব দিয়ে, আর তোমার হচ্ছে প্রশাসনিক পদ দিয়ে, তাহলে ইজিলি মনে রাখতে পারবা। দেখো বিশ্বের হচ্ছে স্বর্ণের খনির জন্য বিখ্যাত হচ্ছে জোহান্সবার্গ। রেইনবো নেশন বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, মানে সকল জাতিগোষ্ঠীর একত্রে মিলিত অবস্থানকে বলা হয় রেইনবো। ক্লিয়ার? মানে রেইনবো দ্বারা প্রতিকৃত করা হয় বা প্রতীকী হিসেবে রেইনবোকে ব্যবহার করা হয়, সকল জাতিগোষ্ঠীর সংহতি। আদিবাসী জুলুকুলু, এটাও মনে রাখতে হবে। এরপর দেখো মিশরও কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে নীল নদের দান, এবং নীল নদ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা নদী মিশরের জন্য। তাহলে দেখো আয়তনে এবং জনসংখ্যা আফ্রিকার বৃহত্তম দেশ। তাহারির স্কোয়ার মিশরের রাজধানী কায়রোতে। আলেকজান্দ্রিয়া এটা হচ্ছে মিশরের একটা বন্দর, এটাও কিন্তু তোমার বিখ্যাত, এটাও কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, মিশরের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে মুখবরাত। এবার দেখো সুয়েজ খাল, যেটার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ মিশর, কারণ দেখো সুয়েজ খাল হচ্ছে তোমার মানে বিশাল খাল, যেটা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি এবং জাহাজ পারাপারের জন্য, এবং হাইওয়ে টু ইন্ডিয়া বলা হয় এটাকে। দেখো এটাকে বলা হয় হাইওয়ে টু ইন্ডিয়া, এবং এখান দিয়ে মূলত তোমার হচ্ছে বড় বড় জাহাজ পাস করে, যেখান থেকে অনেকটা পথ কিন্তু বেঁচে যায় এই সুয়েজ খাল ব্যবহারের ফলে। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল, নির্মাণ শুরু হয় 1959 আর 69 শেষ হয় 10 বছর পর। বাট যেই প্রশ্ন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল পরীক্ষা আসবে, সেটা হচ্ছে দেখো জাতীয়করণ করা হয় 1956। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে, কিন্তু 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, মেলা ইম্পর্টেন্ট। দেখো এরপর আরেকটা দেখো ক্লিওপেট্রা বলা হয় কাকে, মানে ক্লিওপেট্রাকে কি বলা হয়, সার্পেন্ট অফ দ্য নাইল বা নীল নদের সর্প বলা হয়। তার শাসন ব্যবস্থা ইনি ছিলেন আর কি তোমার শাসনকর্তা, ঠিক আছে। অনেক কারণ আছে, সার্পেন্ট অফ দ্য নাইল বা নীল নদের সর্প তাকে বলা হয়। ক্লিয়ার?
ক্লিওপেট্রা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অলরেডি আসছে। লিবিয়া, লিবিয়া অর্থ হচ্ছে বর্বর আদিবাসী। বেনগাজি এক শহর রয়েছে যার জন্য লিবিয়া বিখ্যাত, বেনগাজি না বেনগাজি। দেখো গ্রিন স্কোয়ার বা শহীদ চত্বর কোথায়? লিবিয়ার ত্রিপলিতে। মুয়াম্মার গাদ্দাফির জন্য লিবিয়া হচ্ছে পরিচিত, 42 বছর টানা লিবিয়ার ক্ষমতায় ছিলেন। তিউনিসিয়াকে বলা হয় কি জানো? আরব বসন্তের সূতিকাগার। তো এই আরব বসন্ত মূলত আরবের বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে, হ্যাঁ, তোমার হচ্ছে সরকার বা তাদের যে শাসনকর্তা ছিলেন তাদেরকে হটাই দিতে শুরু করে। তো প্রথম এই কাহিনীটা ঘটেছিল তিউনিসিয়াতে, এই জন্য আরব বসন্তের সূতিকাগার বলা হয় তিউনিসিয়াকে, এইটুকু জানলেই হবে। মরক্কো, ক্লাসাবাঙ্কা মরক্কোর প্রধান, ক্লাসাব্লাঙ্কা মরক্কোর প্রধান বন্দর। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোথার ছিলেন? এই মরক্কোর পর্যটক ছিলেন কিন্তু, হ্যাঁ, যিনি কিন্তু আমাদের অঞ্চলে এসেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ। আলজেরিয়া আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ, হ্যাঁ, অনেক ক্ষেত্রে মিশর আলজেরিয়া দুইটা থাকলে আলজেরিয়া দিবা। এবার দেখো সুদান, সুদান হচ্ছে কৃষ্ণাঙ্গদের ভূমি, এটার অর্থই হচ্ছে কৃষ্ণাঙ্গদের ভূমি। এই দেশের অর্থ মনে হইতে পারে আসে না, কিন্তু অনেক পরীক্ষায় তোমরা পেয়ে যাবা। এরপরে দেখো ব্লু নীল আর হোয়াইট নীল, এগুলো হচ্ছে তোমার হচ্ছে নীল নদের উপনদী, হ্যাঁ, যেটা হচ্ছে সুদানে মিলিত হয়েছে খার্তুম অঞ্চলে। আফ্রিকার গোলযোগপূর্ণ পুর শহর হচ্ছে সুদানে। এবার দেখো লাইবেরিয়া, লাইবেরিয়া অনেক 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 ইম্পর্টেন্ট। কেন? বিশ্বের সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র লাইবেরিয়াতে। এর চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে ভাইয়া বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? ভাইয়া লাইবেরিয়াতে, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়াতে, মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র লাইবেরিয়া। তাহলে বুঝতেছো তো স্বাধীন প্রজাতন্ত্র কিন্তু লাইবেরিয়া। লাইবেরিয়ার অর্থ কিন্তু মুক্ত ভূমি, হ্যাঁ। দেখো আইভেরি কোস্ট, আইভেরি কোস্টে বাংলাদেশ স্ট্রিট নামে একটি মহাসড়কের নামকরণ করা হয়েছে, এর জন্য আইভেরি কোস্ট ইম্পর্টেন্ট। ভাইয়া বাংলাদেশ স্কোয়ার বললে লাইবেরিয়া, আর আইভেরি কোস্টে বাংলাদেশ স্ট্রিট, বুঝছো? আর বাংলা ভাষা কোন দেশের হচ্ছে মাতৃভাষা জানো? সিয়েরা লিওন। তাহলে দেখো লাইবেরিয়া বাংলাদেশ স্কোয়ার, হ্যাঁ, আর আইভেরি কোস্ট বাংলাদেশ স্ট্রিট নামক সড়ক, খুবই গুরুত্বপূর্ণ। ইথিওপিয়াকে বলা হয় আবিনিসিয়া, প্রাচীন নাম, এবং আফ্রিকার প্রথম স্বাধীন দেশ কিন্তু এটি। ঘানা পূর্ব নাম হচ্ছে গোল্ড কোস্ট, এটুকু জানলেই হবে। নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং উন্নয়নশীল একটি দেশ, এটুকু জানলেই হবে। এটা দেখো দক্ষিণ সুদান, এটা ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র, যেটা 2011 সালে স্বাধীন হয়েছিল। এটা দেখো 195তম স্বাধীন দেশ দক্ষিণ সুদান। এটা দক্ষিণ সুদান। সাউথ সুদান, সাউথ সুদানকে বলা হয় পূর্ব আফ্রিকার রুটির ঝুড়ি। দুইটা তথ্যই কিন্তু অনেক আসার মতো গুরুত্বপূর্ণ। এবার দেখো কেনিয়া, মাও বিদ্রোহী গোষ্ঠী কোথার? কেনিয়ার, এবং মাসাই জনগোষ্ঠী কাদের? কেনিয়া অঞ্চলের। এবার দেখো মাদাগাস্কার, এর কিন্তু কুখ্যাত জলদস্যু ডাকাত, হ্যাঁ, এবং ভারত মহাসাগরের বৃহত্তম দ্বীপ, এই পরিচয়টা আসে কম। তারপরে দেখো উগান্ডা, উগান্ডাকে বলা হয় কিন্তু পার্ল অফ আফ্রিকা। তারপর দেখো মরিশাস, পর্যটন নির্ভর, মূলত ভারতীয় লোকজন এখানে গিয়ে ব্যবসা বাণিজ্য পেতে বসছে, মরিশাস, হ্যাঁ, ওকে। তারপরে দেখো মার্কিন যুক্তরাষ্ট্র, এটা তো বলার অপেক্ষা থাকে না, অনেক ইম্পর্টেন্ট। স্বাধীনতা লাভ করে 1676 সালের 4 জুলাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল? এই যে জর্জ ওয়াশিংটন, তাই না? আমেরিকা আবিষ্কার করে কে? ইতালীয় নাগরিক কলম্বাস। এই ইতালীয় নাগরিক, এইটুকুও জানতে হবে, কলম্বাস তো সবাই জানে। স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সাহায্য করছে, একটু আগেই তোমাকে বলছিলাম যে ফরাসি বিপ্লবের সাথে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, এটা কিন্তু অনেক কানেক্টেড। স্বাধীনতা চুক্তির নাম ছিল প্রথম ভার্সাই চুক্তি। এই যে ভার্সাই নগরী কোথায়? ফ্রান্সে, তাই না? দেখো আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল দাসপ্রথা নিয়ে, তখন প্রেসিডেন্ট কে ছিল? আমরা সবাই জানি যে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার 16তম প্রেসিডেন্ট, তাই না? তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন। এই দাসপ্রথা নিয়ে তখন গৃহযুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে গেটিসবার্গ যুদ্ধ। এবং এই যুদ্ধ নিয়ে আব্রাহাম লিঙ্কন মাত্র 2 মিনিটের একটা ভাষণ দিয়েছিলেন, যেটি হচ্ছে গেটিসবার্গ ভাষণ, তাই না? এই যে দেখো বিখ্যাত গেটিসবার্গ ভাষণ কে দিয়েছিলেন? আব্রাহাম লিঙ্কন। এবার দেখো আমেরিকার সরকারি বাসভবনকে বলা হয় হোয়াইট হাউস, এটা আমরা সবাই জানি। আমেরিকা বিশ্বের সবচাইতে ছোট লিখিত সংবিধান, জানা রাখবে। আইনসভা কংগ্রেস, আর ব্রিটেনের আইনসভা হচ্ছে পার্লামেন্ট, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই যেহেতু কয়েকদিন রিসেন্ট আমি নির্বাচন হয়েছে, 538টা মোটে ইলেকটোরাল ভোট, এর মধ্যে 270টা যদি পায় তাহলে সে প্রেসিডেন্ট হইতে পারবে। দেখো স্ট্যাচু অফ লিবার্টি, 100 বছরের স্বাধীনতা পূর্তি হওয়ার উপলক্ষে, হ্যাঁ, ফ্রান্স 1886 সালে দিয়েছিল। এই 86 সালে কিন্তু ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয়। এটা কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত, ঠিক আছে, ম্যানহাটন লিবার্টি দ্বীপ। তাহলে এরপর দেখো স্থপতি কি? আমরা সবাই জানি ফ্রেডরিক অগাস্ট বার্থলডি, তাই না? বৃহত্তম 2 রাজনৈতিক দল, ডেমোক্রেটিক পার্টি হচ্ছে রিপাবলিকান, ডেমোক্রেটরা হচ্ছে বামপন্থী, আর রিপাবলিকানরা রক্ষণশীল ডানপন্থী। এরপর দেখো গুয়ান্তানামো বে, কিউবায় অবস্থিত। গুয়ান্তানামো বে হচ্ছে একটা টর্চার সেল, কারাগার, হ্যাঁ,
প্রথমে দেখো কিউবা কিন্তু আমেরিকার ফ্রেন্ডই ছিল, কিন্তু পরবর্তীতে সমাজতান্ত্রিক বিপ্লব হয়, হ্যাঁ, ফিদেল কাস্ট্রো, চে গুয়েভারা এদের কারণে। তাইলে সেই তারপরে কিন্তু এই দেখো একটা স্নায়ু যুদ্ধ কিন্তু চলতেছিল, সমাজতন্ত্র ভার্সেস হচ্ছে তোমার পুঁজিবাদী। তো আমেরিকা কিন্তু পুঁজিবাদী পক্ষে, তো সমাজতন্ত্র দেখতে পারতো না। হ্যাঁ, একটা কোল্ড ওয়ার কিন্তু চলছে, রাশিয়া, সোভিয়েত এবং ইউএস বা ইউরোপ এই এর একদিকে ছিল। ক্লিয়ার? ইউরোপে সমাজতন্ত্র কিছুটা ছিল। তো বুঝতেই পারতেছো, ইভেন এই যে তোমার বার্লিন প্রাচীন, হ্যাঁ, ওই পূর্ব জার্মানি আর হচ্ছে পশ্চিম জার্মানি এসব ভাগ হয়েছিল কিন্তু সমাজতন্ত্র, পুঁজিবাদী এসবের ভিত্তিতেই। তো বুঝতেই পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ। এবং এই তোমার হচ্ছে এটা মনে রাখতে হবে যে গুয়ান্তানামো বে এইটা হচ্ছে কিউবাতে। মার্টিন লুথার কিং আই হ্যাভ এ ড্রিম, সবচাইতে এতক্ষণ যা পড়লাম আমাদের সবচাইতে বিখ্যাত হচ্ছে মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম। এটা মূলত যে বর্ণবাদ নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। তাই দেখো, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে এই যে যা ছিল এইটা কিন্তু কে বলেছিল বলো? আব্রাহাম লিঙ্কন। আমরা সবাই জানি এটা কিন্তু আসে উক্তি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা উক্তি 100% কমন ভাই। উক্তি, বিখ্যাত বই, বিখ্যাত ব্যক্তিত্ব নিয়ে 3 থেকে 4টা প্রশ্ন আসে। হ্যাঁ, নোবেল পুরস্কার এটা নিয়ে কিন্তু 3 থেকে 4টা বিভিন্ন পুরস্কার, মানে 3 থেকে 4 বছরের বিগত প্রশ্ন কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে তোমার এই যে জনপদ নিয়ে, হ্যাঁ, এখান থেকে কিন্তু মাস্ট থাকবে, উপজাতি নিয়ে মাস্ট থাকবে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে মাস্ট থাকবে। হ্যাঁ, একদম রিসেন্ট যে সকল নির্বাচন হোক, গোলযোগ হোক, যুদ্ধ হোক, এইগুলো নিয়ে, বা কেউ কোনো পুরস্কার পেলো আমাদের দেশের, হ্যাঁ, কেউ কোনো উপাধি পেলো, এইসব কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে কোন দেশের তোমার হচ্ছে সম্মেলন কোথায় হবে রিসেন্ট টাইমের, মানে তুমি আশপাশ সম্পর্কে খবর রাখতেছো কিনা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যাচাই করতে চায়। দেখো 9/11 সময় কি হয়েছিল, ওয়ার্ল্ড ট্রেড ভবন বা যে টুইন টাওয়ার এটা ধ্বংস হয়েছিল, তাই না? তারপরে তো আমেরিকা দেখা গেল কি করলো, অনেকগুলো ওই তোমার হচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করলো। কিছু ছিল আফগানিস্তান বা বিভিন্ন অঞ্চলে, লিবিয়া। তো এরপরে দেখো লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া চলচ্চিত্রের শিল্প কেন্দ্র। লস অ্যাঞ্জেলস এটা তোমাকে মনে রাখতে হবে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তরের নাম হচ্ছে পেন্টাগন, এটাও তোমাকে মনে রাখতে হবে। কনসার্ট, এরপর ইম্পর্টেন্ট ভাইয়া, কনসার্ট ফর বাংলাদেশ, হ্যাঁ, নিউ ইয়র্কে মেডিসন স্কোয়ার। এর সাথে আরেকটা নাম কিন্তু জড়িত, জর্জ হ্যারিসনের নামটা কিন্তু বলা যাবে না। তাহলে দেখো কনসার্ট ফর বাংলাদেশ, নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসার মতো। এরপরে দেখো আমরা পড়বো কানাডা, ম্যাপল পাতার দেশ, লিলি ফুলের দেশ। এইবার দেখো এখানে একটা ভুল আমরা সবাই করি এই রাজধানীটা নিয়ে। হ্যাঁ, কানাডা আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া, এই দুইটা রাজধানী নিয়ে ঘুরে ফেলি। অস্ট্রেলিয়ার রাজধানী মনে হয় যে ভাইয়া মেলবোর্ন মনে হয় অস্ট্রেলিয়ার রাজধানী, না, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। আর কানাডার রাজধানী কি ভাই? টরেন্টো না, কিন্তু অটোয়া। এই দুইটা কিন্তু ভালো করে রাজধানী দিলে এই দুইটার ভিতরে আসার সম্ভাবনা অনেক বেশি। যদিও রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কম গুরুত্বপূর্ণ, কিন্তু সব রাজধানী কিন্তু পড়া লাগে না, যেটা পড়া লাগে সেটা আমি তোমাদেরকে এখানে আনছি। পার্ল অফ অ্যান্টিলিজ বলা হয় কিউবাকে। তারপরে ফিদেল কাস্ট্রোর জন্য বিখ্যাত, কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল কে? ফিদেল কাস্ট্রো। দেখো মেক্সিকো মায়া সভ্যতা গড়ে উঠেছিল। ও হামিংবার্ডের দেশ গুয়ান্তানামো বে কিউবা, এটা তোমরা পড়ছি। ওকে, এবার দেখো কোস্টারিকা। কোস্টারিকা কিন্তু জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত জানো? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার টোকিও, জাপান। কোথায়? টোকিও। আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে কোস্টারিকায়। কোস্টারিকা অর্থ হচ্ছে ধনী উপকূল। ক্লিয়ার? নিকারাগুয়া, কন্ট্রা, এটা পড়তে হবে। কন্ট্রা যে দেশের বিদ্রোহী গোষ্ঠী, নিকারাগুয়া। আমেরিকার মশার উপকূল বলা হয় কোনটাকে? নিকারাগুয়া। ব্রাজিল ফুটবলের জন্য বিখ্যাত, আর্জেন্টিনা ফুটবলের জন্য বিখ্যাত, অনেকেই আবেগ আপ্লুত, কিন্তু ওইগুলো লাগবে না, লাগবে হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল। রাজধানী আগে ছিল রিও ডি জেনারিও, এখন হচ্ছে ব্রাসিলিয়া। প্রশস্ত নদী কিন্তু আমাজন, এটা কিন্তু ব্রাজিলের ভিতর দিয়ে গেছে, তোমরা জানো সবাই। কয়েকটা দেশের ভিতর দিয়ে আমাজন গেছে। দেখো আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেনের সাথে বিরোধ, রাজধানীর নামটা একটু পড়তে হবে বুয়েন্স আয়ার্স, বুয়েন্স 900 হবে। হ্যাঁ, তারপরে দেখো এই যে টিউলিপ বিপ্লবের নেতৃত্ব দেওয়া হচ্ছে চে গুয়েভারা, আর্জেন্টাইন। ক্লিয়ার? দ্য গেরিলা ওয়েলফেয়ার গ্রন্থের রচয়িতা। ভেনিজুয়েলা অ্যাঞ্জেল জলপ্রপাতের জন্য অনেক বেশি বিখ্যাত, একটা জানলেই হবে। হ্যাঁ, ভেনিজুয়েলা কিন্তু অনেক দুর্নীতিপরায়ণ একটি দেশ। তারপরে দেখো বলিভিয়া, দক্ষিণ আফ্রিকার উচ্চতম রাজধানী লাপাজ এবং উচ্চতম হ্রদ টিটিকাকা, বলিভিয়া। মনে রাখবা উচ্চতম কিছু আসলে বলিভিয়া নামটা আসবে, কিন্তু ইনকা সভ্যতার দেশ এটাও কিন্তু আসবে। হ্যাঁ, যে মাচু পিচু নগরী যে ইনকা সভ্যতার সাথে কানেক্টেড। তারপর দেখো ইকুয়েডর,
ইকুয়েটর অর্থ হচ্ছে বিষুবরেখা, মানে এই যে এরকম করে যদি আমরা চিন্তা করি পৃথিবী, হ্যাঁ, তো এই যে দাগগুলো যে দুই রেখা ভাগ হলো, এটা হচ্ছে বিষুবরেখা বলা হয় এই যে রেখাগুলোকে, হ্যাঁ, ইকুয়েটর। তাহলে দেখো চির বসন্ত দেশ বলা হয়, নগরী বলা হয় ইকুয়েটরের কিটো শহরকে। এবং এই যে ডারউইন, অনেকেই চিনে থাকো ডারউইন আসলে এই যে গালাপাগোস যে দ্বীপ, এই দ্বীপে তার বিখ্যাত যে কোন পাখি, লাল রঙের ঠোঁটযুক্ত পাখির উপরে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, এর জন্য বিখ্যাত। সুরিনাম, আগে নাম হচ্ছে ডাচ গায়ানা, বক্সাইট সমৃদ্ধ দেশ এবং দক্ষিণ আমেরিকার বা ল্যাটিন আমেরিকার একমাত্র ওয়াইসি ভুক্ত দেশ। অস্ট্রেলিয়া অনেক ইম্পর্টেন্ট, দেখো অস্ট্রেলিয়া শব্দের অর্থ হচ্ছে দক্ষিণাঞ্চল। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু নট মেলবোর্ন, আমি আগেও বলেছি ক্যানবেরা, হ্যাঁ, গ্রেট ভিক্টোরিয়া হ্রদ, মেলবোর্ন শহর, কুইন্সল্যান্ড, এগুলো অস্ট্রেলিয়া অবস্থিত। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে, হ্যাঁ। তো অস্ট্রেলিয়ার মুদ্রা যদি তোমরা দেখো, দেখবো উপরে ক্যাঙ্গারুর ছবি আঁকা, মানে $1। তারপরে দেখো অস্ট্রেলিয়ার আদিবাসীদের বলা হয় অ্যাবরিজিন। তারপরে দেখো সরকারি বাসভবনের দাম লজ। অস্ট্রেলিয়াটা অত গুরুত্বপূর্ণ না হলেও ভাইয়া নিউজিল্যান্ড কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তার একমাত্র কারণ হচ্ছে যে দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায়, সেটি হচ্ছে নিউজিল্যান্ড। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে। তারপরে দেখো নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি, ভাই ইম্পর্টেন্ট, একবার বাংলাদেশ খেলতে গেছিল, তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছিল এই মাউরি গোষ্ঠী, হ্যাঁ। তার কারণে মাউরি কিন্তু অনেকের চোখেই মানে গুরুত্বপূর্ণ একটা উপজাতি। তারপরে দেখো কিউই, অনেক শিক্ষকের চোখে কিউই পাখি যে দেশের জাতীয় পাখি বা জাতীয় প্রতীক বলতে পারো, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। এবং কি নিউজিল্যান্ডের যারা মানে জনগণ, তাদেরকে অনেক সময় কিউই বলে করা হয়। এরপর একটা ছক তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো দেশের সম্পর্কে শুধু একটাই জানতে হবে, সেটা কি দেখো পলিনেশিয়া। দেখো সাটো টু মনে রাখবা, সাথে সামোয়া, টোতে টোঙ্গা, টুভ্যালু, এগুলো হচ্ছে তোমার হচ্ছে এই প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপ, একত্রে এই 3টি দ্বীপকে বলা হয় পলিনেশিয়া। মেলানেশিয়া কি? এই 4টা দ্বীপ, দেখো পাপুয়া নিউগিনি, সলেমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ফিজি। মাইক্রোনেশিয়া দ্বীপটা প্লাস হচ্ছে পালাও, নাউরু, কিরিবাতি আর মার্শাল দ্বীপপুঞ্জ। এইগুলো একটু মনে রাখতে হবে। তোমরা চাইলে নানা রকমের শর্ট ট্রিক্স মনে রাখতে পারো। এই ধরো আমি একটা শর্ট ট্রিক্স যদি এখন বানাইতে চেষ্টা করি, ধরো আমরা 5টা আছে, এটা মাইক্রোনেশিয়াটা বানাবো, যদিও শুনতে খারাপ লাগতেছে। ধরো এইটা দিলাম, মা, মনে রাখা স্বার্থে কি? পালাই নাই। মাইক্রো দেখে হতে পারে না, মানে এই মাতে হচ্ছে তোমার মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি, পালাও বোঝাই যাচ্ছে, পালানো। তারপর হচ্ছে দেখো এই নতে নাউরু, হ্যাঁ, আর মাইক্রো, তাহলে কি মাইক্রোনেশিয়া। তাহলে মনে করো দ্রুত গতিতে একটা মাইক্রো বাস আসতেছে, তো এখন তুমি তাকে কোশ্চেন করলাম, মা কি পালায় নাই? মাইক্রো দেখে খুব সহজে মনে রাখতে পারবা। আর এইটা তো বললাম সাটো টু, একটু মনে রাখো, এগুলো কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ। এবার দেখো এই যে সব মাদক চোরাচালানের জন্য বিখ্যাত কোনটা? এই যে কলম্বিয়া, এই যে বন্দর FARC, এটা হচ্ছে কলম্বিয়ার প্রধান গেরিলা সংস্থা। চিলিকে বলা হয় পৃথিবীর সবচাইতে সরু দেশ, এই যে দেখো, এই যে চিলির মানচিত্রটা দেখলে বুঝতে পারবা। এবং এরা হচ্ছে বৃহত্তম কপার উৎপাদনকারী, কপার মানে হচ্ছে তোমার তামা, পৃথিবীর বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ। তো পৃথিবীতে অনেক দেশ আছে, এর ভিতরে সব দেশ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ নয়, ঠিক একইভাবে একটি দেশের প্রত্যেকটি তথ্য গুরুত্বপূর্ণ নয়। সবার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমরা যেহেতু বিস্তারিত সবকিছু পড়ি, বিশ্বের যে সকল দেশ বাহিরের, সেগুলো নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটা করা হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমরা বাংলাদেশ সম্পর্কে সবকিছু পড়বো, আমরা বিস্তারিত বাংলাদেশের কৃষি থেকে শুরু করে বাংলাদেশের শিল্প, খনিজ পদার্থ, ভ্রমণের স্থান, তাদের ইতিহাস, ঐতিহ্য সব পড়তে হবে। এবং বাংলাদেশের পাশাপাশি আমাদেরকে কিন্তু ইন্টারন্যাশনাল পার্টের জন্য বিশ্বের সবগুলো দেশ পড়তে হয়। তো এর জন্য যাতে তুমি অল্প সময়ে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো, বা দেখা যাচ্ছে তোমার কাছে টাইম নেই, পরীক্ষা দিতে যাবা, এটা দেখে গেলেও কিন্তু অনেক ক্ষেত্রে তোমার একটা ভালো রিভিশন হয়ে যাবে, কমন পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। তো সবচাইতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো ছিল, সেগুলো নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে।